আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? জি। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার তাহলে আসসালামু আমরা আলাইকুম। জি আসসালামু জি আলাইকুম স্যার। জি স্যার। তো আমরা শুরু করি যে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো শুভ সন্ধ্যা। অ্যান্ড আমরা ছিলাম মডিউল 3 অথবা চ্যাপ্টার 3-তে ই বিজনেস। এখানে একটা পেপার বাকি ছিল, একটা টপিকস ফাংশনাল বিজনেস সিস্টেম। সেটা আমরা যদি করি তাহলে আমাদের চ্যাপ্টার 3 শেষ হয়ে যাবে। তো এরপর আসলে আমাদের বেশি কিছু নাই। ফোর্থ চ্যাপ্টারটা হয়তো আপনার স্যার শেষও করে হয়তো ফেলছে। তারপর ফিফথ চ্যাপ্টারে 3টা টপিকস রয়েছে। তো এখানে ফাংশনাল বিজনেস সিস্টেম বলতে যে আমরা বলছি যে আসলে ফাংশনাল, যে যেমন হলো ভ্যারাইটি অফ টাইপস অফ ইনফরমেশন সিস্টেম দ্যাট সাপোর্ট দ্য বিজনেস ফাংশন। আমরা জানি আমাদের এইচআর অপারেশন রয়েছে, অপারেশন ম্যানেজমেন্ট, এইচআর, মার্কেটিং, ফাইন্যান্স, হ্যাঁ, দ্যাট আবার সাপ্লাই চেইন, এই সব জিনিসগুলো হলো ফাংশনাল। তাহলে যে বিজনেস ম্যানেজার্স are moving from a trading where they could avoid, delegate or ignore decision about IT to one where they cannot create a marketing, product, international organization or financial plan that does not involve such decision. আসলে এখানে যেটা বলছে যে there is a many way to use information technology in business. There are business activities to be performed, business problems to be solved, and business opportunities to be pursued. আমাদের আমরা বিজনেস করি অথবা সার্ভিস দেই, যেটাই করি সেখানে কিন্তু প্রত্যেকটা কাজ একটা একটার সাথে ইন্টার রিলেটেড। কোনোটাকে বাদ দিয়ে আপনি আমি কিছু করতে পারবো না। এবং এখানে যদি আইটি সাপোর্ট থাকে ফাংশনাল বিজনেসের সাথে, সিস্টেমটা যদি আইটি সাপোর্ট দিয়ে অ্যাকুমুলেট বা গুছানো যায়, তাহলে আমরা কাজ হয়তো অনেক ভালোভাবে করতে পারি। তো এখানে বলছে যে ফাংশনাল বিজনেস সিস্টেমটা আসলে কি। যে ফাংশনাল বিজনেস সিস্টেম ইজ দ্যাট এ ভ্যারাইটি অফ টাইপস অফ ইনফরমেশন সিস্টেম। সেখানে রয়েছে ট্রানজেকশন প্রসেস। আবার ট্রানজেকশনটা আবার হতে পারে যে রিয়েল টাইম ট্রানজেকশন অথবা ব্যাচ প্রসেসিং এর মাধ্যমে হতে পারে। দেন ম্যানেজমেন্ট ইনফরমেশন, যেটা যে ইনফরমেশন গুলি ম্যানেজমেন্টকে তার ডিসিশন নিতে সহায়তা করে, হেল্প করে, সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই সব ইনফরমেশন। এবং ডিসিশন সাপোর্ট, তার মানে যে ডিসিশন নেওয়ার জন্য যেই তথ্য সাপোর্ট করে ইত্যাদি। যেমন এখানে আমরা সাপোর্ট করার বিষয়টা আমরা যদি বলতে পারি এরকমের, আপনি এমআই পড়ছেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। সেখানে এমন ঘটনা যে আমরা জানি যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের যখন প্রোডাক্ট হয়, প্রোডাক্টটা কিভাবে হচ্ছে, সেখানে এলিমেন্ট অফ কস্ট দেওয়া হচ্ছে, যেমন ম্যাটেরিয়াল, লেবার অ্যান্ড ওভারহেড। এটা দেওয়ার পর এটা প্রসেস হচ্ছে এবং আউটপুট হচ্ছে। এবং আমরা জানি এই যে কস্ট গুলি রয়েছে, এখানে আসলে সব থেকে আপনি যদি খুঁজে দেখবেন যে 47 টাইপস অফ কস্ট রয়েছে। এবং এই কস্ট গুলা একটা কস্ট আর একটা কস্টের নামে আবার পরিচিত। এবং এই রকমের, যেমন আপনি বলতে পারি আমরা ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, ওভারহেড কস্ট, আবার প্রাইম কস্ট। প্রাইম কস্ট কোনটা? ম্যাটেরিয়াল লেবার মিলে হচ্ছে প্রাইম কস্ট।
আবার লেবার আর ওভারহেড মিলে হচ্ছে কনভার্সন কস্ট। তো এই ধরনের কস্ট হিসাব করলে 47 টাইপস পাওয়া যাবে। এবং যে কস্ট রয়েছে, কিছু ফিক্সড কস্ট, কিছু ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কোনটা? যেটা প্রোডাকশন ইউনিট বাড়ার সাথে সাথে আপনার লাগবে। আর যেটা হচ্ছে ফিক্সড কস্ট, আপনি প্রোডাকশন করেন আর না করেন আপনার ফিক্সড কস্ট করতেই হবে। যেমন আপনি ফ্যাক্টরি এক্সপেন্স, যখন সেখানে ফ্যাক্টরির ইন্স্যুরেন্স, ফ্যাক্টরির গার্ড, ফ্যাক্টরির অন্য ইলেকট্রিসিটি ইত্যাদি, এইগুলি খরচগুলি ফিক্সড কর আপনার করতেই হবে, প্রোডাকশন হোক আর না হোক। এখন ঘটনা হলো এই যে ডিসিশন সাপোর্ট দেয় কিভাবে বা হেল্প করে। যেমন আপনি এমন হলো যে আপনার একটা প্রোডাক্ট রয়েছে, যে এই প্রোডাক্টের প্রোডাকশন কস্ট সব মিলে, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড সব মিলে 100 টাকা। সেটা হয়তো আপনি 120 টাকা পার ইউনিট বিক্রি করেন, সেখানে 20 টাকা আপনার প্রফিট হচ্ছে। তাহলে 100 টাকাটা হচ্ছে আপনার কস্ট। এই কস্টের ভিতরে আপনি ম্যাটেরিয়াল, লেবার, ম্যাটেরিয়াল মনে করেন 50 টাকা, লেবার ধরেন করেন 40 টাকা, অথবা লেবার 30 টাকা, তাহলে 80 টাকা, 80 টাকা হলো। আর 20 টাকা হচ্ছে আপনার ওভারহেড কস্ট, মিলে 100 টাকা। এখন এই যে কস্ট তিনটা আছে, আপনি দেখলেন যে আপনার খরচ হচ্ছে একটা প্রোডাকশন করতে 100 টাকা, আপনি বিক্রি করছেন 120 টাকা, লাভ হচ্ছে 20 টাকা করে পার ইউনিটে। এমন হলো আপনার একটা অফার আসলো যে 1000 পিস এই আইটেম তাকে সাপ্লাই দিতে হবে, সে আপনাকে অফার করলো 95 টাকা করে। এখন আপনি এক দৃষ্টিতে তাকায়ে বলবেন যে আমি, আমার কস্টে যাচ্ছে 100 টাকা, আমি তোমাকে কেন লস করে 95 টাকায় দিব? এখানে কিন্তু সিদ্ধান্তর বিষয় আছে। সিদ্ধান্ত এটা যে আমরা সাধারণ অ্যাকাউন্টেন্ট যারা, তারা ঠাস করে বলে দেবো না, এটা দেওয়া যাবে না, কারণ আমি লস করে তোমাকে কেন প্রোডাকশন দেব। এখানে একটা বিষয় দরকার, আমার প্রোডাকশন ক্যাপাসিটিতে থাকতে হবে। যেমন এমন হলো, আমার মেশিনের ক্যাপাসিটি আছে এমন যে আমি আরো 1000 ইউনিটস আমি প্রডিউস করতে পারি, আমার সেটা আইডেল পড়ে আছে, আমি হয়তো 40% বা 60% ক্যাপাসিটিতে প্রোডাকশন চালিয়ে যাচ্ছে, আরো 40% আমার এক্সপায়ার রয়ে গেছে। আমি ইচ্ছা করলে আরো 1000 1500 ইউনিট আমি প্রোডাক্ট করতে পারি, আমার মেশিনের সেই ক্যাপাসিটি আছে। তো এখন এই যে ডিসিশন নিতে কিভাবে হেল্প করবে, এখন ম্যানেজমেন্ট আপনার কাছে জানতে চাইলো। আর আরেকটা বিষয় হচ্ছে, আজকাল আমরা যারা অ্যাকাউন্টেন্ট আছে, আমরা নট অনলি অ্যাকাউন্টেন্ট, আমরা কিন্তু আসলে বিজনেস প্রসেসের সাথে অ্যালাইন করে চলতে হবে। এবং আপনি আমি যত বিজনেস বুঝবো, তত আমাদের আহ, মানে আমরা ভ্যালু এডিশন করতে পারবো এবং নিজেদের ডেস্টিনেশন আরো উপরে নিয়ে যেতে পারবো। এই অ্যাকাউন্টেন্ট থেকে সিও, এই সিএফও থেকে কিন্তু সিও হচ্ছে, অপারেটিং অফিসার হচ্ছে, সিও হচ্ছে, হ্যাঁ, চেয়ারম্যান হচ্ছে। তার মানে কি, তার ভিতরে বিজনেস প্রসেস গুলি ঢুকে যাচ্ছে। এখন আমাদের কথাটা হচ্ছে, আমরা এগুলো কেন বলতেছি, এটা ডিসিশন সাপোর্ট দেওয়া, কিভাবে দেওয়া। এখন এই যে 1000 ইউনিট, আপনি, আমি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে বলে দেবো যে না, এটা তো দেওয়া যাবে না, কারণ আমি 100 টাকা খরচ হচ্ছে, আমি তোমাকে কেন 95 টাকা করে দিব, আরো 1000, তাহলে পার ইউনিটে 50 টাকা করে, মানে আমার টাকা লস হচ্ছে 5 টাকা করে। কিন্তু একজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সে বলবে স্যার দেখি চিন্তা করে। সে কি করবে, কাজ করতে বসে যাবে। সে দেখবে এখানে ট্রেসেবল কস্ট কোনটা, ট্রেসেবল হচ্ছে ম্যাটেরিয়াল এবং লেবার, এটা ভেরিয়েবল কস্ট, এটা প্রোডাকশন বাড়ার সাথে সাথে এটার সাথে লাগবে। এবং এই কস্টটা ইউনিট প্রতি ফিক্সড, কিন্তু আপনার পার ইউনিটে ফিক্সড, কিন্তু এটা হলো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কি, যত ইউনিট বাড়াবেন এটা খরচ বাড়বে। এখন দেখার বিষয় এই যে আমার কিন্তু আসতেছে কত, 50 টাকা, 30 টাকা, 80 টাকা আমার ট্রেসেবল কস্ট। আমার এখানে আমরা প্রাইম কস্ট বলতে পারি, অথবা ভেরিয়েবল কস্ট যেটা বলতে পারি। এখন এই যে ফিক্সড কস্ট বাকি যে 20 টাকা, এটা কিন্তু ফিক্সড, আপনি প্রোডাকশন করেন আর না করেন আপনার কিন্তু ওখানে ফিক্সড হয়ে যাচ্ছে, আপনাকে দিতেই হবে খরচটা। তাহলে এখন আমার চিন্তার বিষয় কি, যে আমার যেহেতু ফিক্সড কস্টটা কি, এইটার পিছনে আমার আর খরচ লাগবে না। আমি যখন 1000 ইউনিট প্রোডাকশন নতুন করে প্রডিউস করব, আমাকে অনলি 80 টাকা করে পার ইউনিট ম্যাটেরিয়াল এবং লেবার দিতে হবে। তাহলে 80 টাকা আমি খরচ করে আমি 95 টাকা পাচ্ছি, 95 টাকা। তাহলে কি হলো, যে পার ইউনিটে আমি কিন্তু 15 টাকা অ্যাড করতে পারতেছি আমার নেট প্রফিটের সাথে।
তাহলে 1000 ইউনিটের সাথে যদি 15 টাকা করে আরো বের হয়, এই টাকাটা আমি কিন্তু আমার টোটাল প্রফিটের সাথে অ্যাড করতে পারবো, যেহেতু আমার ক্যাপাসিটি রয়ে গেছে। তাহলে এই সিদ্ধান্তটা কিভাবে আসলো? এইটা ডিসিশন নিতে সাপোর্ট দিচ্ছে। কে দিচ্ছে? একজন অ্যাকাউন্টেন্ট দিচ্ছে। কোন অ্যাকাউন্টেন্ট? অবশ্যই তিনি একজন ডিপলি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অথবা যে কোনো একজন অ্যাকাউন্টেন্ট যদি চিন্তা করে, তাহলে এই যে বিষয়গুলা, এগুলি ম্যানেজমেন্টের কাছে তুলে ধরা। এই তুলে ধরার ফলে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিতে পারে এবং বিজনেসের ভ্যালু এডিশন করতে পারে, এভাবে ডিসিশন সাপোর্ট দিতে পারে। প্রয়োজনে সেটা আইটির সাপোর্ট নেওয়া যেতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম যে ফাংশনাল বিজনেসে যে ইনফরমেশন সিস্টেমের বিভিন্ন টাইপের রয়েছে। ট্রানজেকশন প্রসেস রয়েছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন দিয়ে সহায়তা করতে পারে, ডিসিশন সাপোর্ট দিতে সহায়তা করে এই ধরনের, এবং দে সাপোর্ট দ্য বিজনেস ফাংশন of accounting, finance, marketing, operation, management, and human resource management. তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অসংখ্যভাবে ফাংশনালি, কাজের ধরন অনুযায়ী, প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আমরা বিজনেসকে বিজনেসের সাথে অ্যালাইন করে, কারণ প্রত্যেকটা বিজনেসের স্পেশাল মিশন রয়েছে, ভিশন রয়েছে, তার গোল রয়েছে, তার অবজেক্টিভ রয়েছে, শর্ট টার্ম প্ল্যানিং রয়েছে, লং টার্ম প্ল্যানিং রয়েছে, সাস্টেইনেবিলিটির বিষয় রয়েছে। সেগুলোর সাথে অ্যালাইন করে যখন আমরা আইটি কে উপযুক্ত করে ফাংশনাল কাজগুলি করব, সেগুলি হচ্ছে ফাংশনাল বিজনেস সিস্টেম। এগুলো আসলে একটা সিস্টেমের সাথে ডিজাইন, যেমন আমরা যদি এখানে দেখি যে আমাদের মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, প্রোডাকশন, এগুলি যেমন ইন্টার রিলেটেড, ফাংশনাল বিজনেস সিস্টেমের সাথে এটা অন্তর্ভুক্ত। এগুলি আর দ্যাটস আর দ্য components of functional business system. So production operation, how it will help manufacturing resource planning, and manufacturing execution system, process control. And then if we go for the human resource management within the organization, we will see compensation analysis. এটা কেন লাগবে? যদি আপনি আপনার এমপ্লয়ীদেরকে সঠিকভাবে মূল্যায়ন না করেন, তারা চলে যাবে, রিটেইন করতে পারবেন না, স্কিলগুলি চলে যাবে। অনেক সময় একজন ভালো এমপ্লয়ির মাধ্যমে অনেক কিছু, আপনি আপনার ফার্মে দেখবেন যে আপনার অনেক বড় ভাই আছে যে কিনা রিপোর্টিং এ ভালো, আপনি কোনো কিছু হলে তাকে কিন্তু প্রিন্সিপাল ডাকে একটা রিপোর্ট করে দেওয়ার জন্য। আবার কেউ হচ্ছে ট্যাক্সে ভালো, কেউ হচ্ছে ভ্যাটে ভালো, কেউ হচ্ছে ব্যাংকিং অডিটে ভালো, কেউ হচ্ছে ইন্স্যুরেন্স গুলি ভালো বুঝে, কেউ দেখে যে বিআরপিটি সার্কুলারের জিনিসগুলি অত্যন্ত সুন্দরভাবে বুঝে। এই ধরনের বিষয়গুলা, কারণ এক একজন আসলে এক এক রকম এক্সপার্ট। আর আপনি আমি আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিক, আমাদের কারোর সাথে কারো কিন্তু কোনো মিল নাই। আপনি দেখবেন একই মায়ের ছেলে, হয়তো যমজ হয়েছে, কিন্তু মা চিনে যে কে যদু আর কে মধু, তার ভিতরে কিন্তু কিছু ডিফারেন্স রয়েছে। উপরওয়ালা আপনাকে আমাকে সবাইকে বানাইছে, কিন্তু দেখেন আমরা যদি এক জায়গায় তাকাই, এক একজনের এক এক চেহারা। কেউ দেখেন আমাদের চেহারা, দেখেন আমার চেহারা বাংলা পাসের মতো, হ্যাঁ, কেউ ল্যাংরাম, হ্যাঁ, কেউ হলো ওই যে থালার মতো। এক একজনের এক একটা, কেউর কান বড়, কেউ নাক বড়, হ্যাঁ, চোখের কালার ডিফারেন্স, বিভিন্ন রকম। যে একই হাতে উপরওয়ালা কিন্তু আমাদেরকে বানাইছে, আমরা যে ধর্মেরই হই না কেন। কারণ এই যে উপরওয়ালার এই জিনিস আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং আরো বিশ্বাস করতে হবে এইটা, যে আমরা অনেক ভালো আছি, উপরওয়ালা আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে। অনেকে আছে যারা এই সুযোগ পাচ্ছেন। আপনি এই যে সিএ পড়তেছেন, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হবে, আপনি হবেন। এই ওই যে রিক্সাওয়ালা একটা ছেলে এসে হতে পারবে না, কারণ সে এনরোল করে নাই। এনরোল না করলে হওয়ার সুযোগ নেই। তার মানে কি, আমাদের কিন্তু অনেক পসিবিলিটি রয়েছে। তো সেই জন্য আমরা সবসময় শুকরিয়া আদায় করব উপরআল্লাহর কাছে, এবং আমরা প্রতিষ্ঠানে স্কিল এমপ্লয়িকে ধরে রাখার চেষ্টা করা। এই জন্য দেখবেন যে মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা ভালো ভালো প্রতিষ্ঠানে এমপ্লয়ীদের লোন দিয়ে দেয়। মনে করেন আপনাকে একটা 80 লাখ টাকা লোন দিয়ে দিল বাড়ি করার জন্য। এখন আপনি যে চাকরি কিন্তু ছাড়তে পারবেন না, ছাড়ার সময় আপনাকে লোন পরিশোধ করে ছাড়তে হবে। তার মানে আপনি পরিশোধও করতে পারবেন না, ছাড়তেও পারবেন না। অথবা আপনাকে একটা গাড়ি দিয়ে দিল আপনার লোনে, পরে দেখা যাবে গাড়িটা ওই লোন, আপনি আইদার গাড়ি রেখে আসতে হবে অথবা লোনের টাকা দিয়ে আসতে হবে। এটা হলো এক সাইড। এটা আবার খারাপ আর একটা সাইড আছে। আপনারা খবর নিয়ে দেখবেন যে মাল্টিন্যাশনাল বা বড় কোম্পানিগুলি আছে, আপনি কাজ করতে করতে একটা পর্যায়ে যখন যাবেন, আপনার দেখা যাবে
একটা এমন একটা পর্যায়ে যাচ্ছেন যে আপনার আর কোথায় যাওয়ার জায়গা নেই, বা আপনার ওই স্কিলটা এমন পর্যায়ে চলে আসছে যে আপনি এমন একটা ম্যাচুরিটি লেভেলে আসছেন যে আপনি অন্য কোথাও আর কিছু করতে পারবেন না, ওইখানে অ্যাসাইন করা ওই কাজ করছেন। তখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি কি করে, আপনাকে স্যাক করে দেবে অথবা গোল্ডেন হ্যান্ডশেক করে দেবে। কেন করবে? যে আপনার, কারণ প্রতি বছর বেতন বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে আসছে যে আপনাকে যে বেতন দেয় এটা থেকে 4 জন নতুন লোক নিতে পারবে, ফ্রেশ। আর ফ্রেশ যে আসবে তার ভিতরে ধ্যান ধারণা ফ্রেশ, নতুন চিন্তা নিয়ে আসবে, ইনোভেশন নিয়ে আসবে। কারণ প্রত্যেকটা মানুষ আমরা ইউনিক। এই জন্য যে যত পরে জন্মগ্রহণ করে, যে যত পরে কোয়ালিফাইড হয়, তার ভিতরে কিন্তু নতুন নতুন ধ্যান ধারণা তত বেশি। আপনার প্রিন্সিপালের সাথে আপনি যদি দেখেন যে উনি হয়তো অনেক ম্যাচিউর, অনেক কিছু আছে ওনার ভিতরে, কিন্তু এই যে যুগের সাথে তাল মিলিয়ে চলা এবং আইটি সেভি এবং চিন্তা চেতনায় আপনি দেখবেন যে অনেক উপরে আছে নাকি। তাই বলে গর্ব করার কিছু নাই, কারণ ওনারা মুরব্বী, ওনাদের উপরে ভর করিয়ে আমরা এই পর্যন্ত আসছি। এবং আমাদের পরে যারা আসবে তারা আরো স্কিল হবে। এবং আরো এই জন্য দেখবেন যে আমরা হয়তো মুসলমান ধর্মেরা জানি যে আপনাকে আমাকে আমার দাদা 14 গোষ্ঠী সব দিলে হয়তো একসাথেই রুহুগুলা বানায় রাখছে। এই জন্য দেখবেন যে আমরা এই যে, আপনি দেখবেন আপনার সন্তান, দেখবেন যে আপনার চাইতে 14 গুণ তেদর। হ্যাঁ, মানে ওই প্যাডের থেকে বের হওয়ার পরেই সে ডিজিটাল যুগে হাত রাইতেছে। মানে আপনি আমি তো মোবাইল পাইছি সেদিন, আর ওরা প্যাডের থেকে বাইরেই এখন মোবাইল ছাড়া কিচ্ছু চেনে না। ওরা মনে করে দুনিয়াটা মানে এইরকমের, ইন্টারনেট মোবাইল আসার উপায় নেই। আমরা তো হলো এমন একটা যুগে আমরা জন্মগ্রহণ করছি, আগেরটাও দেখেছি এখনো দেখছি। তো যে যত পরে জন্মগ্রহণ করছে সে তত নতুন ধ্যান ধারণা নিয়ে আসতেছে। আর তার ভিতরে, কেননা এর আগে তো আল্লাহ বানায় রাখছে এক সময়, এর ফলে কি হবে, সে এই যে যত রকমের ইতরামি ফাজলামি যা কিছু আছে ওর ভিতর আরো বেশি হয় এবং বেশি টেক না। তো এই জন্য দেখবেন যে যার যার ছোট ছোট বাচ্চাগুলি দেখবেন যে অন্যরকম হয় কি, দেখ আমরা অন্যদিকে চলে গেছি। তাই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমাকে ম্যানেজ করতে হবে প্রতিষ্ঠানে, এমপ্লয়ির স্কিল ডেভেলপ করতে হবে। তারপরে ওই যে পার্সোনাল রিকোয়ারমেন্ট ফোরকাস্ট করা। আবার অনেক সময় আমরা এমপ্লয়ি বেশি নিয়ে প্রতিষ্ঠানের অপচয় না করা, আবার কম নিয়ে প্রতিষ্ঠানকে হ্যাম্পার না করা। বেশি হইলেও সমস্যা, কম হইলেও সমস্যা। কম হইলে আপনার কাজ উঠবে না, আর বেশি হইলে আবার দেখা যায় অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, ধাক্কাধাক্কি করা। হ্যাঁ, আপনি দেখেন একটা, আপনি যদি একটা অডিট করতে যান, আপনার এখানে যদি 3 4 জন 5 জন দিয়ে দিল, দেখা যাবে ঠেলাঠেলি চলবে, এই তুই কর তুই কর তুই কর, আসলে কাজ হবে না। যদি 2 3 জনকে দেওয়া হয় দেখা যায় স্পেসিফিক সে কাজ করবে। এইভাবে একটা প্রতিষ্ঠানে যে ফাংশনাল বিজনেস সিস্টেমে ফাইন্যান্স কি করে, ক্যাশ ম্যানেজমেন্ট করে, ক্রেডিট ম্যানেজমেন্ট করে, ইনভেস্টমেন্ট ম্যানেজ করে, ক্যাপিটাল বাজেটিং করে। ক্যাপিটাল বাজেটিং আমরা জানি সেটা লং টার্মের জন্য যেটা হয়, more than 1 years। আর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে শর্ট টার্মের জন্য, উইদিন দ্য 1 ইয়ার। এবং ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট করে। অ্যাকাউন্টিং এ কি করা, এই যে অপারেশনাল প্রসেস, ইনভেন্টরি কন্ট্রোল, রিসিভেবল পেবল ম্যানেজ করা, পেরোল ম্যানেজ করা, ইত্যাদি কাজ হচ্ছে এর কাজ। এবং মার্কেটিং হচ্ছে মূল বিষয়, যে আমি প্রোডাক্ট করলাম, সেটাকে আমাকে সেল করতে হবে কাস্টমারের কাছে, কাস্টমারের সাথে একটা রিলেশন থাকতে হবে। এখনকার যুগ সে আগের যুগে এক নাই। আগে হয়তো একটা প্রোডাক্ট বানিয়ে মার্কেটে ছেড়ে দেওয়া হতো, চলতো, যে বগা সাবান, হ্যাঁ, তারপরে যে বাংলা সাবান, সুন্দর চলতো। এখন আর সেই দিন নাই। এখন হচ্ছে আমি যেটা চাবো সেই রকমের প্রোডাক্ট আসতে হবে। এই জন্য ভেরিয়েশন আসছে। আপনি দেখেন ল্যাপটপ কত সাইজের, টুথপেস্ট বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের, বিভিন্ন ফরম্যাটে, যার যেটা পছন্দ, কালো আছে, সাদা আছে, নীল আছে, লাল আছে, ঠিক আছে, বিভিন্ন জাতের আছে, যার যেটা পছন্দ সাইজে আছে। চাপাতা 5 টাকারও আছে, 500 টাকারও আছে, যার যেটা দরকার। তার মানে কি, এই যে প্রোডাক্টের ভেরিয়েশন আসতেছে, আপনি ভেরিয়েশন করেই কিন্তু মার্কেটে সার্ভাইভ করতে হবে। তো এই সবগুলি কিন্তু আসলে বিজনেস ফাংশন সিস্টেমের অংশ। তো এইভাবে আমরা দেখি, ইফ ইউ সি দ্যাট as a business professional, is also important that you have to specify understanding how information system affect a particular business function. For example, marketing or a particular industry, যেমন এখানে বলা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, মাল্টিন্যাশনাল বিজনেস, দ্যাট ডাইরেক্টলি রিলেটেড টু ইউর ক্যারিয়ার অবজেক্টিভ। এখন এই যে বিজনেস প্রসেসে আমার আম, অনেক ধরনের কাজ, যেমন হলো প্রোডাক্ট ডেভেলপ করা, গ্লোবালাইজেশনের সাথে অ্যালাইন করে চলা, আমি আমার
পেমেন্ট সিস্টেম গেটওয়ে করা, এই যে কত সুবিধা হয়েছে এখন। এই যে আমাদের বাচ্চাদের স্কুলে পেমেন্ট দিয়ে আমি বাসায় বসে বসে আমার হয়তো ব্যাংকের সাথে অটোমেটিক ট্রান্সফার করে ফেলতেছি, বা ক্রেডিট কার্ড দিয়ে অটো দিয়ে ফেলতেছি। আমরা কোথাও পারচেস করতেছি, টাকা পয়সা সাথে না নিয়েই আমরা কাজ করতে ফেলতেছি। ইভেন আমাদের বিকাশ নগদের অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা আমরা আনতে পারছি, আবার জমা দিতে পারতেছি। এই যে সুবিধাগুলি, এগুলার সাথে একজন কাস্টমার যত সহজে তার পেমেন্টটা করতে পারবে, ততটা উন্নত, মানে যেন টাকা হাতে নাই কিন্তু সে পেমেন্ট করতেছে। তো সেগুলোর সাথে এই যে টেকনোলজির সাথে অ্যালাইন করে চলা এবং কমিউনিকেশনটা ডেভেলপ করা, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যেমন কম্পিটিটর কিন্তু সব জায়গায় আছে। আপনি যদি ভালোভাবে বিজনেস না করতে পারেন, আপনাকে কিন্তু আম, মানে মার্কেট থেকে বিতাড়িত করে দেবে। এরকম আমরা দেখি কত বড় বড় সিএ ফার্ম ছিল, অনেকগুলি কিন্তু হয়ে গেছে। কিন্তু এখন যেমন মনে করেন যে গ্রুপ 4 এর যেগুলি রয়েছে, বা কেপিএমজি আছে, হ্যাঁ, অন্য অন্যগুলি, এরা এদের মতো করে চলছে। আবার এক সময় দেখেন হুদাবাসি এর সাথে ডেলয়েটের সাথে ছিল, ডেলয়েট এখন হুদাবাসির সাথে নাই। হ্যাঁ, আর্নেস্ট ইয়াং এক সময় একাশিমের সাথে ছিল, এখন নাই। তো এইরকম বিষয়গুলো, যে এগুলো হচ্ছে কি আলকে আমাকে কিন্তু, আমি যদি সঠিকভাবে কাজ না করতে পারি, তাহলে আমাকে কিন্তু কম্পিটিটর আমাকে ছাড়বে না, আমাকে মার্কেট থেকে বিতাড়িত হয়ে যাবে। এবং আমাকে মার্কেটিং করতে হবে, আমি সার্ভিস দেই আর প্রোডাক্ট থাকুক, আপনাকে আপনাকে তুলে ধরতে হবে। যেমন আপনি আপনার ফার্মে বসে সে অনেক কাজ করছেন, কিন্তু এটা হাইলাইট হচ্ছে না, আপনার প্রিন্সিপাল জানে না, কিন্তু আপনার প্রিন্সিপালকে জানাইতে হবে। এখন ঘটনা হচ্ছে এমন যে আপনি আপনার যার আন্ডারে আছেন, আপনার সিনিয়র, সে হয়তো এমন হলো যে সেই সবকিছু রিপোর্ট করতেছে। তাহলে আপনাকে এগুলো টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যেন আপনার প্রিন্সিপালের কাছে নলেজে দেওয়া যায়। দেওয়ার জন্য এই ধরনের বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করা, আমরা সুযোগ থাকলে অনেক সময় পরে আলাপ করব। তো ফর এক্সাম্পল আসলে আমাদের যে বিজনেসকে আমরা যদি অ্যালাইন করতে যাই, আমাদের এখানে যেমন হচ্ছে মার্কেটিং ইনফরমেশন সিস্টেম রয়েছে, যে ইন্টারনাল রেকর্ডগুলি কিপ করা, মার্কেটিং ইন্টেলিজেন্স ব্যবহার করা, মার্কেটিং রিসার্চ করা, মার্কেটিং ডিসিশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে আমরা এই সিস্টেম ডেভেলপ করতে পারি। এ বিজনেস ফাংশন অফ এ মার্কেটিং ইজ কনসার্ন উইথ দ্য প্ল্যানিং, প্রমোশন and sale of existing product an existing market, and the develop of a new product, new market to better attract the service present in the potential customer। তাহলে মানে কি, আপনি পটেনশিয়াল কাস্টমার সবসময় খুঁজতে হবে, কারণ আমার কাস্টমার আমার কাছে সবসময় নাও থাকতে পারে। আমি যদি প্রোডাক্টকে ভালোভাবে ডেভেলপ না করতে পারি, তাহলে আমি থাকতে পারবো না। নোকিয়া এক সময় মোবাইল সেটের লিডার ছিল, সে বাটম মোবাইলই থেকে গেছে, কিন্তু মাঝখানে অ্যান্ড্রয়েড এসে আপনার এই যে মনে করেন যে টাচ স্ক্রিন অ্যান্ড্রয়েড এই জিনিসগুলো আসার ফলে আমাদের দেখেন পুরা সে মার্কেট থেকে চলে গেছে। তারপর ফুজি কালার, আমরা এক সময় ফুজি ফিল্ম বা ফুজির যে ইয়াটা, এগুলা ছিল মার্কেটের লিডার, এখন কিন্তু নাই। একটা মোবাইল থাকলে আর কিচ্ছু লাগে না। তার মানে কি, আমি প্রোডাক্ট ইয়ার সাথে সাথে নিজেকে অ্যাসাইন করা। আপনি সিএ ফার্মে আর্টিকেলশিপ নিচ্ছেন, আপনি পাশাপাশি লেখাপড়া করে কোয়ালিফাইড হবেন, কিন্তু আপনাকে সব সময় থাকতে হবে, আপডেট থাকা হবে। আইএফআরএস এর কি পরিবর্তন আসলো, হ্যাঁ, তারপরে বিআরপিটি সার্কুলার কি পরিবর্তন আসলো, ট্যাক্স ভ্যাটে কি পরিবর্তন আসলো। যেমন আমরা কিন্তু ভ্যাটে দুর্বল, ট্যাক্স সবাই প্র্যাকটিস করি, কিন্তু ভ্যাট প্র্যাকটিস কম করি। এই জন্য মার্কেটে এটার প্রচন্ড চাহিদা, ভ্যাটের লোক নাই। এবং ভ্যাট এমন একটা জিনিস হচ্ছে এখন, যে ইনডাইরেক্ট ট্যাক্স, এবং এর উপরে কেরিয়ার গড়ার বিশাল সুযোগ রয়েছে। ইভেন এই যে বড় বড় কোম্পানিগুলি, তারা আলাদা কিন্তু ট্যাক্স ভ্যাটের জন্য আলাদা জিএম পদে লোক নিচ্ছে, আলাদা ডিপার্টমেন্ট হচ্ছে। কেননা সরকারের এখন আয়ের উৎস হচ্ছে ট্যাক্স, ভ্যাট, এবং এ দিয়ে সরকার কিন্তু মেজর অংশটা হচ্ছে এখান থেকে আসে। এই জন্য এনবিআরও তৎপর। এখন ওখানে যদি আপনি কমপ্লায়েন্স করতে যান, আপনার সঠিক লোক ছাড়া উপায় নাই। আগে হয়তো অ্যাকাউন্টসের লোকই চালাই দিত, এখন কিন্তু সম্ভব না, ট্যাক্স ভ্যাটের জন্য আলাদা লোক রাখতেই হবে। তার মানে কি, আপনি যদি ভ্যাটের উপরে এক্সপার্ট হতে পারেন, ইজিলি হতে পারেন। তা একটু একটু ভালো করে যদি আমরা পড়ি বুঝি, হ্যাঁ, আমরা হয়তো ধৈর্য নাই বলে পড়ি না, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কেরিয়ার সুন্দরভাবে এক্সপার্ট হতে পারি। এই যে দেখেন স্নেহাশিস, সে ভ্যাট ট্যাক্সে যেমন এনবিআর এর সাথে লিয়েজও করে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, লেখাপড়া করতেছে, শিখাচ্ছে, শিখছে। তো এটা মানে কি, তার মানে কি আপনাকে আমাকে সবসময় চেষ্টা করতে হবে।
তো আমরা কিন্তু এইভাবে ক্যারিয়ার গড়ার অনেক সুযোগ রয়েছে। মার্কেটিং পারফরমেন্স অ্যান এসেনশিয়াল ফাংশন ইন দ্য অপারেশন অফ দ্য বিজনেস এন্টারপ্রাইজ। মার্কেটিং পারফর্মস অ্যান এসেনশিয়াল ফাংশন ইন দ্য অপারেশন অফ এ বিজনেস এন্টারপ্রাইজ। আপনি বিজনেস এন্টারপ্রাইজে অনেক কিছু করলেন, কিন্তু যদি আপনার ইয়া না থাকে, ডিস্ট্রিবিউশন চ্যানেল না থাকে, আপনি যদি সঠিকভাবে আপনার প্রোডাক্টকে তুলে না ধরেন, তাহলে মানুষকে ঠেকা পড়ছে নাকি যে আপনার কাছে গিয়ে আমি কিনতে যাব। এখন হলো সব হলো যুগটাই হচ্ছে নিজেকে উপস্থাপন করা। তাই এইভাবে যতটা নিজেকে উপস্থাপন করা যায়, এবং এর ফলেই কিন্তু আমার কাস্টমার বেসটা বেড়ে যাবে। হ্যাঁ, এই যে বড় বড় ফার্ম গুলি আছে, তারা মনে করে তাদের এত ডিমান্ড কিসের, যে এখানে যে পার্টনার যারা আছেন, বা এঙ্গেজ, তারা ম্যানেজিং পার্টনার যারা আছে, তাদের এতটা রিপুটেশন আছে মার্কেটে, যে তাদের নাম শুনলেই একটা ভক্তি শ্রদ্ধা আসে, এবং কি হয়, যেখানে অটোমেটিক কাজ চলে আসে। তো এইভাবে প্রত্যেকটা মানুষ এই যে অ্যাচিভ করা, এটা কিন্তু একদিনে হয় না। এই যে আপনি যাই করবেন, আপনাকে কিন্তু একটু কষ্ট করতে হবে। আপনাকেও একসময় মানুষ চিনবে, চেনার জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। The business firm have increasingly turned to information technology to help them perform vital marketing function in the face of the rapid change of the today's environment. এনভায়রনমেন্ট পরিবর্তনের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করে আইটির সাথে অ্যালাইন করে চলতে হবে। আইটিকে ইগনোর করার কোনো সুযোগ নাই। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটা কিন্তু আলাদা একটা চ্যাপ্টার রয়েছে আপনার সিআরএম। The enterprise-widely system like customer relationship management portfolio of marketing information system to provide the obtained data essential to the marketing function. এখন মার্কেটিং ইনফরমেশন সিস্টেমে আসলে কি কি থাকে? থাকে হলো মার্কেটিং ইনফরমেশন সিস্টেম প্রোভাইড ইনফরমেশন টেকনোলজিস টু সাপোর্ট মেজর কম্পোনেন্টস অফ দ্য মার্কেটিং ফাংশন। ওই কম্পোনেন্ট গুলো কি? কম্পোনেন্ট হচ্ছে ইন্ট্রা ইন্টার ইন্টারেক্টিং মার্কেটিং, সেলস ফোর্স অটোমেশন, মানে আমার যে সেলস এর যে প্রসেসটা বা ফোর্সটা, এটাকে অটোমেশন করা, মানে ম্যানুয়াল যেন না হয়। মার্কেটিং রিসার্চ অ্যান্ড ফরকাস্টিং, অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম, অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট। এগুলি হচ্ছে যে কম্পোনেন্ট অফ মার্কেটিং ইনফরমেশন সিস্টেম। এখন এই ইন্টারাক্টিভ মার্কেটিংটা কি? এটা হচ্ছে হ্যাজ বিন কন্টেইনড এ ডিজায়ার এ কাস্টমার ফোকাসড মার্কেটিং প্রসেস। তাহলে বিষয়টা হচ্ছে কাস্টমার ফোকাস, যেখানে বেজ হবে কাস্টমার, কাস্টমারের কথা চিন্তা করে করা, ফোকাস করা প্রসেস দ্যাট বেজ অন দ্য ইউজিং দ্য ইন্টারনেট অর এক্সটারনেট টু এস্টাবলিশ টু ওয়ে ট্রানজাকশন। টু ওয়ে, দেখেন পয়েন্ট গুলা, between a business and its customer or potential customer। এই যেমন আপনি আমি যখন পড়ে যাচ্ছি, এখানে আসলে তো ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, আপনাদের থেকে কোনো ফিডব্যাক নেওয়া যাচ্ছে না, বা যেহেতু আসলে জুমে এই জন্য। আর ক্লাস হলে হয়তো আমাদের ফিডব্যাক থাকতো, টু ওয়ে হতো, কিন্তু এখন হচ্ছে কিন্তু ওয়ান ওয়ে, জাস্ট খালি বলেই যাচ্ছে। তো এখানে আমাদের এই ইন্টারাক্টিভ মার্কেটিংটা হচ্ছে টু ওয়ে ট্রানজাকশন, মানে বোথ ওয়েতে, এবং কাস্টমার ফোকাস। তার মানে কি, কাস্টমার কি চাচ্ছে সেটাই, কাস্টমার ওরিয়েন্টেড হবে সবকিছু। The goal of interactive marketing is to enable a company to use those network profitability to attract the key customer who will become partners with the business in creating, purchasing and improving product and service। আসলে এমন হবে যে সব সময় আপনাকে ক্রিয়েটিভিটি থেকে আপনার প্রোডাক্ট হোক সার্ভিস হোক সবসময় ডেভেলপ করা। একইভাবে আপনি যখন অডিট, একটা জায়গায় অডিট করতেছেন, সেখানে ভ্যালুয়েশন করার বিষয় রয়েছে। ওখানে আপনি কি কি সমস্যাগুলি পেলেন, সেটা কিন্তু আপনার অডিটি যারা আছে, যেখানে কাজ করে, তাদেরকে নিয়ে মিটিং করে বসে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে আপনাদের এই সমস্যাগুলি হচ্ছে বা এই নন কমপ্লায়েন্স গুলি হচ্ছে, এগুলি আপনারা করে ফেলবেন, কমপ্লায়েন্স করে ফেলবেন। তাহলে এই যে আপনি একটা পজিটিভ অ্যাপ্রোচ দেখাইলেন, তাহলে কি হবে, যে ওর সাথে একটা ভালো রিলেশন হবে আজীবনের জন্য। যদিও এটা রিলেশন হওয়াটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তারপরেও যেহেতু আমরা হিউম্যান বিং, আপনি একটা মানুষকে যদি সহায়তা করেন, তার রেজাল্ট কোনো না কোনো দিন আপনি আমি পাবো। তা যেহেতু মানুষকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে
ইয়া করা, তাদের আমরা কমপ্লায়েন্স দেখতেছি ঠিক আছে, বাট তাকে তো ওই সুযোগ দিতে হবে। একটা মানুষ অনেক কিছু জানে না, তাকে জানার সুযোগ দিতে হবে। 4 components অফ ইন্টারেক্টিভ মার্কেট, এই মার্কেটিং এর 4টা কম্পোনেন্ট রয়েছে। কি রয়েছে? ডেরাইভ ট্রাফিক, কনভারসেশন, এভারেজ অর্ডার ভ্যালু, কাস্টমার লাইফ টাইম ভ্যালু। এখানে an interactive marketing customer are not just passive participant who receive media আসলে এটা আসলে আমরা যাই করি, কাস্টমার কিন্তু আসলে প্যাসিভ না, উনি কিন্তু অ্যাক্টিভ। কাস্টমার এমন একটা শক্তি যে কাস্টমার যদি না থাকে তাহলে আপনার আমার প্রোডাক্ট চলবে না। কাস্টমার যদি বয়কট করে আপনার আমার প্রোডাক্ট মার্কেটে থাকতে পারবে না। এবং এইগুলির সহায়তা নেয় যেমন কম্পিটিটর যারা আছে তারা এইভাবে সহায়তা নেয়। এবং এটার কন্টিনিউশন দরকার, যে আপনি ভালো একটা প্রোডাক্ট তৈরি করছেন, এটা কন্টিনিউশন হবে এবং কন্টিনিউ এটা আপডেট হওয়া দরকার। আর না হলে শুধু বের হয়ে কিছুদিন পরে মার্কেট থেকে বিতাড়িত হবে। যেমন আমরা দেখেছিলাম হালাল সাবান, কেয়া কসমেটিক্স এর মিস্টার খালেক সাহেবের কিছুদিন মার্কেটে এসে একদম মার্কেট মাতামাতি অবস্থা, হালাল হয়ে। এখন কিসের হালাল আল্লাহ জানে। তো দেখা যায় মার্কেট একদম দখল করে ফেলছে। আরেকটা ছিল যে আমিন মোহাম্মদের হেনোলাক্স কনফেকশন ক্রিম, হ্যাঁ, মানুষে ব্যবহার করতো, ছেলে মেয়ে, ছেলেরা ব্যবহার করে, ছেলেরা ব্যবহার করে কি শেভ করার দিত, করার পর দিবে আর কি। আর মেয়েরা তো ব্যবহার করতো। তো ওগুলো মার্কেটে হেভি চলাচল ছিল, খুললেই টিভি খুললে বা রেডিও খুললে আওয়াজ ছিল কি হ্যানোলাক্স কনফ্লেকশন ক্রিম। দেখেন মার্কেট থেকে বিতাড়িত হয়ে গেছে। তো কেন? কন্টিনিউশন হয় নাই, ধরে রাখতে পারে নাই। তো এই রকমের আপনি আমি যখনই প্রোডাক্ট ইয়ে হবে, একটা বিজনেসে কন্টিনিউশনটা প্রয়োজন। ঠিক একইভাবে আপনি যখন অডিট করেন, আপনার যে মেজাজ মর্জি, অনেক সময় দেখা যায় যে হয়তো ধৈর্য কুলায় না, আপনি হয়তো অনেক ভালো মানুষ কিন্তু টেম্পার ধরে রাখতে পারেন নাই, একসময় মাশাআল্লাহ একটা কথা বলে ফেলছেন, এবং এইটা গিয়ে হয়তো দেখা যায় প্রিন্সিপালের বিরুদ্ধে লেগে গেছে কথাটা। তো এটার জন্য কিন্তু আপনাকে আবার ভুগতে হবে। তো এই জন্য আমরা কথাবার্তা বলার আগে সাবধানে বলবো আর কি। একদম বুঝে শুনে বলবো, মানে বোবার শত্রু নেই, তবে বুঝে শুনে বললে সমস্যা নেই আর কি। তাহলে এখানে আমরা দেখি যে এক্সপেক্টেড আউটকামস অফ দ্য ইন্টারেক্টিভ মার্কেটিং। আর এখানে ঘটনা কি দেখেন, আসলে ফাইনাল রেজাল্টটা হচ্ছে লং টার্ম ইফেক্ট আছে এটার ভিতরে। আরেকটা বিষয় রয়েছে টার্গেট মার্কেটিং। যেহেতু আসলে আমাদের সবকিছু বিজনেস ওরিয়েন্টেড, টার্গেট মার্কেটিং হ্যাজ বিকামস অ্যান ইম্পর্টেন্ট টুলস ইন ডেভেলপিং অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন স্ট্র্যাটেজিস টু স্ট্রেন্থেনিং এ কোম্পানিজ ই কমার্স ইনিশিয়েটিভস। এটা টার্গেট মার্কেটিংটা ই কমার্সকে প্রমোট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেডিশনাল বিজনেস ভ্যালু ইভেন। আচ্ছা, কি হলো? টার্গেট মার্কেটিং ইজ অ্যান অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশনাল ম্যানেজমেন্ট কনসেপ্ট দ্যাট ইনভলভ 5 টার্গেটিং কম্পোনেন্ট। তাহলে এখানে একটা অবজেক্টিভ আছে যে টার্গেট মার্কেটিং এর হাউ মেনি কম্পোনেন্টস আর দেয়ার ইন টার্গেট মার্কেটিং? আনসার 5। পাঁচটা কি? এই পাঁচটা হচ্ছে আপনার শুরু হচ্ছে কমিউনিটি দিয়ে। কমিউনিটি, দেন হচ্ছে আপনার কন্টেন্ট, তারপর হচ্ছে কনটেক্সট, তারপরে হচ্ছে সাইকোলজিক্যাল অথবা ডেমোগ্রাফিক, এবং হচ্ছে অনলাইন বিহেভিয়ার। এখানে এই জিনিসগুলো এখানে সাজানো আছে যে দ্য 5 মেজর কম্পোনেন্টস অফ টার্গেট মার্কেটিং ফর ইলেকট্রনিক কমার্স। এটা আবার ই কমার্সের সাথেও যুক্ত। তাহলে কি হলো? কমিউনিটি, আমার একটা কমিউনিটি লাগবে, আমার কন্টেন্ট থাকতে হবে, কনটেক্সট থাকতে হবে, এটা ডেমোগ্রাফিক্যাল ইফেক্টের ভিতরে কাজ করবে, অনলাইন বিহেভিয়ার গুলো আমার ভালোভাবে ম্যানেজ করে চলতে হবে। কমিউনিটি কি? কমিউনিটি হচ্ছে কোম্পানিজ ক্যান কাস্টমাইজ their ওয়েব অ্যাডভার্টাইজিং মেসেজ অ্যান্ড প্রমোশন মেথড অ্যাবাউট দ্য পিপল অ্যান্ড এ স্পেসিফিক কমিউনিটি। কারণ আপনি যে একটা প্রোডাক্ট করছেন, আপনার কিন্তু স্পেসিফিক কমিউনিটি আছে, সব জিনিস সবার জন্য না। আপনি মনে করেন আপনি আম, হয়তো ভিডিও দেখতেছেন, সব ভিডিও সবার জন্য না। বাচ্চাদের এক শ্রেণীর, মিডিলের জন্য কমেডি আছে এক ধরনের, বিভিন্ন রকম বিষয় রয়েছে। সেগুলি হচ্ছে কি একটা কমিউনিটি, একটা গ্রুপ বা একটা যেমন যার যার জন্য আলাদা ডোমেইন। দি ক্যান বি কমিউনিকেট অন ইন্টারনেট সাজেস, বলতেছে ভার্চুয়াল কমিউনিকেশন আর অনলাইন স্পুটিং এনহ্যান্সিং আর্ট অফ ক্রাফট
হবিস, জিওগ্রাফিক্যাল কমিউনিটিস ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড এই টার্গেট মার্কেটিং এর আমরা দেখি যে টু বি ডেভেলপড এ ক্লিয়ার পিকচার অফ দেয়ার টার্গেট মার্কেটিং, বিজনেস ক্রিয়েট কাস্টমার প্রোফাইল। এই যে প্রত্যেকটা কাস্টমারের প্রোফাইল ক্রিয়েট করে বিজনেস। এই লিস্ট আসলে কেমন হয়, এটা হচ্ছে কাস্টমার কোন ধরনের, তার বয়স কেমন, তার ইনকাম লেভেল কেমন, তারপর হলো ইথিক্যাল বিহেভিয়ার কেমন, অকুপেশন কি, অ্যাটিটিউড কি, লাইফস্টাইল কি, জিওগ্রাফিক্যাল রেসিডেন্স কোথায় ইত্যাদি। এগুলি কিন্তু আসলে আমরা যখনই ওয়েবে ঢুকি, ওয়েবে যে প্রত্যেকটা ইয়াতে কিন্তু সার্চের ইঞ্জিনের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রয়েছে। আপনি যা সার্চ দিবেন ও কিন্তু আপনার সাইকোলজিক্যাল বুঝে ফেলবে, এবং পরে আপনাকে দেখবেন যে ডান পাশে আপনাকে সাজেস্ট করতেছে, এইটা তোমার জন্য, এইটা তোমার জন্য। আপনি যেদিকে যান, ডানে যান আর বামে যান, যে রকমে যাবেন সেরকম আপনার কাছে তুলে ধরবে আর কি। তো তার মানে কি, ওর ভিতরে একটা সাইকোলজিক্যাল বিষয় কাজ করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের। এর মাধ্যমে আপনি অনুরূপ ভাবে যে আপনার কোন এজের, এগুলো যখন আপনি কোনো না কোনো জায়গায় কোনো ডাটা যখন দিবেন, ও কিন্তু এনে ম্যাচ করে ফেলবে। কারণ আপনি সব কাজগুলো একটা ল্যাপটপ বা পিসিতে করতেছেন, এক একবার হয়তো এক একটা তথ্য দিচ্ছেন, এগুলি কিন্তু আসলে একসময় সামারি হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু সার্ভারে থেকে যাচ্ছে। গুগলে সার্চ দিচ্ছেন, গুগলের সার্ভারে কিন্তু রয়ে গেছে সব। হোয়াটসঅ্যাপে আপনি কি করতেছেন, হোয়াটসঅ্যাপের সার্ভারে কিন্তু রয়ে গেছে, আপনি মুছে ফেললে ওখানে থেকে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা অনেক কিছু কিন্তু কখনোই সার্চ দিব না, যেটা হয়তো আমাদের জন্য কাল হয়ে যাবে। আপনি মনে করেন যে এই ওই অনেকে বলে যে একটা হাউ টু মেক এ বোমা, আপনি এরকম একটা সার্চ দিয়ে আপনি হয়তো শক করে দেখলেন, কিন্তু এটা রেজাল্ট কিন্তু খারাপ। এটা কিন্তু সার্ভারে হিট হয়ে যাচ্ছে। যে কোনো সময় যে কোনো ইন্টেলিজেন্ট আপনাকে এইটার কারণে এসে আপনার বাইন্দা নিয়ে যেতে পারে আর কি। কারণ এগুলো সবসময় ওয়াচ হচ্ছে। এরকম যেসব জায়গাগুলো আমরা আর না গেলাম ওইদিকে, তো জিনিসগুলো সবসময় আমরা একটু সতর্ক থাকবো। দেন হলো কন্টেন্ট। Advertising such as electronic billboard, banner can be placed on a variety of selected websites. In addition to a company's website, the content of this message is aimed to the target audience. এটা প্রত্যেকটা জিনিসের কিন্তু টার্গেট অডিয়েন্স আছে, সবার জন্য সবকিছু না। অ্যান অ্যাড, এটা এক ধরনের অ্যাড, মানে আপনার কন্টেন্টটা কি হবে, কি ধরনের লেখা হবে। এই যেমন দেখেন, আপনি মানি লন্ডারিং কে প্রতিরোধ করার জন্য কিছু কিছু অ্যাড আসে, যেটা হচ্ছে ছোট ছোট সরা, এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী হচ্ছে। তো এগুলো কিন্তু ছাপাতে বাধ্য, এটা হলো তার ইয়া। তো ঘটনা হলো, এটা টার্গেট কি, যে টার্গেট হলো ওই ইয়ারা যারা মানি লন্ডারিং করে তারা যেন না করে, বা মানুষের ভিতরে একটা সচেতনতা বৃদ্ধি করা। দেন হলো আমরা দেখি কনটেক্সট। কনটেক্সট কি? অ্যাডভার্টাইজিং অ্যাপিয়ার অনলি দ্য ওয়েব পেজ দ্যাট দ্য রিলেভেন্ট টু দ্য কন্টেন্ট of a product or service. So, advertising is a target only the people who are already looking for information about the subject matter that is related to the company's product. মানে যেমন হচ্ছে, আমার যে কাস্টমার বা আমার টার্গেট গ্রুপ রয়েছে, তারা কিন্তু জানে এইটা, যে তার জন্য এটা। যেমন আপনি মনে করেন, এমন হলো যে আপনি আইবিএম এর একটা প্রোডাক্ট চাচ্ছেন, একটা সার্ভার কিনতে চাচ্ছেন। বাংলাদেশে একটা মাত্র কেবল এর ইয়া রয়েছে, ভেন্ডর রয়েছে, সেটা হচ্ছে ঠাকরাল। তো ঘটনা কি, আপনি কিন্তু অন্য কোথাও আর পাবেন না। তাহলে কি, আইবিএম এর আপনি যদি টার্গেট করেন, আপনাকে ঠাকরালের কাছে যাইতে হবে। তাহলে ঠাকরালের একটা কি হবে, মানে আইবিএম এরই হবে, যে আইবিএম ও ছাড়া উপায় নেই। তার মানে কি, ও যখন অ্যাড দিবে, অ্যাডটা এমন হবে সে শুধু আইবিএম এর দিবে, এবং তার যে টার্গেট গ্রুপ, এবং এখানে যেহেতু এগুলো কস্টলি, তো দেখা যাবে যে টার্গেট গ্রুপকে সে অ্যাসাইন করে অ্যাড দিবে। এরপর হলো ডেমোগ্রাফিক অথবা psychographic. Web making people can be aimed only effective types of classes of people. For example, যেমন কোনো কিছু বিষয় রয়েছে যাদের শুধু আনম্যারিডদের জন্য। এটা কোনটা? এই যে দেখেন, একটা সাইট দেখবেন পাত্র পাত্রী খুঁজতেছে, তাহলে হলো ওটা হলো এদের জন্য। তারপরে 20 সামথিং কোনো একটা কিছু, বা ধরেন এন্টারপ্রাইনার সৃষ্টি করা বা কোনো একটা এডুকেশনের জন্য, তাহলে হলো এদের খুঁজতেছে। তারপরে হচ্ছে ছোট ছোট এসএমই লোন দেওয়ার ব্যাপারে যদি আপনি কোনো একটা কিছু ডেভেলপ করেন, এটা হলো মিড মিড ইনকামের জন্য। আবার হচ্ছে এই রকমের, যেমন পুরুষদের জন্য হতে পারে, মহিলাদের জন্য হতে পারে। এগুলি কি? এগুলি হচ্ছে
ডেমোগ্রাফিক, আপনি ভাগ করে ফেললেন, শ্রেণী বিভক্ত করে ফেললেন এদের জন্য। দেন হলো অনলাইন বিহেভিয়ার, অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন ইফেক্ট ক্যান বি টেল ইচ ভিজিট অফ সাইট অফ দ্য ইন্ডিভিজুয়াল। তারপরে হচ্ছে দিস স্ট্র্যাটেজি বেসড অন দ্য ভ্যারাইটি অফ ট্র্যাকিং টেকনিক। এখানে এই যে কুকিজ আছে ওয়েবে, আপনি যেখানে যেখানে যাবেন আপনার ওইগুলি ফাইলগুলি সংরক্ষণ হবে, হওয়ার পর ওখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার এটাকে রান দিবে, রান করে কি করবে, আপনার চাহিদা, আপনার পছন্দ, আপনি কোন দিকে যান, আপনি কোন এজের, এই সব জিনিসগুলি বের করে ফেলবে, বের করে আপনার পছন্দ মতো দিতে থাকবে একটা একটা। তো এখানে যেমন আপনারা দেখেন, এই যে আপনারা যদি সুযোগ হয় দেখেন, এই যে অনলাইনে যে পরীক্ষাগুলি হয়, মনে করেন যেমন আমি সিসাপ ইয়ে করলাম, হয়তো আমি অনলাইনে পরীক্ষা দিছি, কিন্তু এর আগে এটা এখন রিমোটেও দেওয়া যায়। আপনি মনে করেন যে বাসায় বসে পরীক্ষা দিতে চাচ্ছেন, এখন তাই বলে আবার মনে করেন না যে বই খাতা নিয়ে সব খুলে খুলে বসা যাবে। এমন জায়গায় বসতে হবে আপনাকে যে রুমে কিছু নাই, ওইখানে আপনাকে এই যে অনলাইনে আপনাকে কিন্তু ক্যামেরাটা অন করে আপনাকে দেখাইতে হবে আপনি দরজা বন্ধ করছেন, তারপরে সারা ঘর আপনাকে দেখাইতে হবে, আশেপাশে কিচ্ছু নাই, সামনে কিছু একদম ফাঁকা। এরপরে আপনাকে কি করতে হবে, ওই ক্যামেরার সামনে চোখগুলা রাখতে হবে। 4 ঘন্টা পরীক্ষা, 4 ঘন্টা আপনি লড়তে পারবেন না, চোখ ওখান থেকে সরাইতে পারবেন না, চোখ ওখানে থাকতে হবে, আর কিছু লাড়াচাড়া করতে পারবেন না। এবং ই করবে, এই যে ভিডিওটা ওরা করবে, করে এইটাকে কিন্তু রান করবে তারা ওখানে। এটা 30 মিনিট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে ভিডিওটা দেখবে যে আসলে আপনি কোনো রকমের অন্য কিছু করবেন কিনা, আনফেয়ার মিনস এর বিষয় নিশ্চিত হওয়ার সাপেক্ষে তখন আপনাকে পারমিশন দেবে, গো ফর দ্য সিট ফর দ্য এক্সাম। এরপর আপনি বসে যাবেন। তো 4 ঘন্টা একদম তাকায় থাকতে হবে, লড়াচড়া নেই, এর ভিতরে প্রস্রাব আসলে ওইখানে করতে হবে, উপায় নেই, বুঝছেন, নাহলে আপনাকে লক করে দেবে, পরীক্ষা দিতে পারবেন না। এত টাকা ধরেন 60,000 70,000 টাকা খরচ করে আপনি ইয়ে করছেন, এই যে পরীক্ষার জন্য বসছেন, টাকাটাই বৃথা। তার মানে কি যে ও কি করছে, এই যে আপনার ল্যাপটপ থেকে কুকিজ গুলো নিয়ে গেছে, নিয়ে ওখানে রান করছে, এখন তো সবই তো হলো ডিজিটাল যুগ, দিয়ে রান করছে আপনার ইয়ে সম্পর্কে সমস্ত তথ্য ওখানে জেনে এবং আপনার সবকিছু দেখে তারা মার্কস করে মনে করছে না ঠিক আছে রে, পরীক্ষা দিতে দেওয়া যায়, যে পরীক্ষা দিবে। তারপরে যে কুকিজ একটা ভূমিকা রাখে আপনি কোথায় কি করতেছেন, দিস দ্য ভ্যারাইটিস ড্রাইভ এন্ড প্রিভিয়াস ভিজিট। এখানে দেখেন বিভিন্ন ড্রাইভে ডিস্কে থেকে যাচ্ছে প্রিভিয়াস ভিজিট থেকে, কারণ এখন কোনো কিছু ডিলিট হয় না, আপনি ডিলিট করতেছেন কিন্তু এটা কিন্তু আপনার ভিতরে রয়ে যাচ্ছে, ডিলিট হচ্ছে না। এবং দেখবেন যে আপনি টেম্প ফাইল যেটা আছে, এরকম আরো 3 ধরনের ফাইল রয়েছে, ডিলিট করলেও এটা কখনোই ডিলিট হবে না, এটা রিকভার করা সম্ভব। দিস enable company a track a person's online behavior at the website, so marketing efforts such as that then redemption, retail store, etc. ই-কমার্সের এইভাবে হেল্প করে। এখানে যেমন আছে ব্রিক অ্যান্ড মোটরস, অনলাইন প্ল্যাটফর্ম, নর্মাল মার্কেটিং ক্যাম্পেইন করা, এর ভিতরে কাস্টমার কে ধরে আপনি টার্গেট কাস্টমার ধরে আপনার বিজনেস বুম করা। সেলফোর্স অটোমেশন, এই সেলস ফর অটোমেশনে এখানে হয়তো ভিডিও আছে, আমরা যাব। Increasingly, computers and the internet are providing the basis of the sales for automation. আসলে কম্পিউটার আর ইন্টারনেটের সহায়তায় কিন্তু সেলস ফোর্সকে অটোমেশন করা যায় এবং হচ্ছে। এর ফলে কি হয়, সেলস অটোমেশন কি, যে এখানে আপনার ফুল প্রসেসটা অটোমেশন, অটো হবে, কোনো কিছু আপনার ম্যানুয়ালি থাকবে না, সবকিছু ধরা পড়বে। দেন হলো ম্যানুফ্যাকচারিং সিস্টেম। আমরা জানি যে আমাদের যে ম্যানুফ্যাকচারিং সিস্টেম, এখানে প্রোডাকশন বা অপারেশন যে ঘটনাগুলো ঘটে, এখানে সব অ্যাক্টিভিটি গুলো এখানে সংযুক্ত করা হয়, যে প্ল্যানিং থেকে শুরু করে প্ল্যানিং, কন্ট্রোল, প্রসেস এবং প্রোডাক্ট বা সার্ভিস আউটপুট হওয়া পর্যন্ত পুরাটা একটা প্রসেস। এই প্রসেসে আপনার কনটেক্সট মডেল তৈরি করতে হয়, বিজনেস মডেল থাকবে, দেন হলো ডাটা মডেল, ডেটাবেজ বেজের মডেল থাকবে, দেন হলো যে আপনার যে ফ্লো চার্ট গুলো ম্যানেজ করা, কোন ফ্লোতে কাজ হবে, রেসপন্সিবিলিটি কার কতটুকু, কে কোথায় কি করবে,
ডাটা কমন মডেল ইত্যাদির মাধ্যমে ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন সিস্টেমকে ডিজাইন করা হয়। কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং সিআইএম, এটা কিন্তু আমরা জানি কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে সিআইএম। এটা একটা উদাহরণ মনে করেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ সিআইএম? আনসার, কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচার। এটা কিন্তু একটা অবজেক্টিভ। So, a variety of manufacturing information system, many of them web enabled, are used to support computer integrated manufacturing. The computer manufacturing information system support computer integration manufacturing. তো এখানে কিভাবে কাজ করে দেখেন, এন্টারপ্রাইজ রিসোর্স যে প্ল্যানিং আমার রয়েছে সেটার সাথে সমন্বয় করে ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং সিস্টেম এবং ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেম, engineering system. And manufacturing resource planning system that includes product forecast. That was, sorry, production forecast. I mean, production কতটুকু হবে, যেমন আমরা আপনি হয়তো ইয়াতে এমআইতে বা অন্যতে ক্যাপিটাল বাজেট, সরি, ইয়া করবেন, আপনি যে মাস্টার বাজেট করলেন, মাস্টার বাজেট করা মানে কি যে আহ, আপনি আগামী বছর বা আগামী পিরিয়ডে আপনার কতগুলি প্রোডাক্ট আপনাকে প্রডিউস করতে হবে সেটার প্ল্যান করা, ফোরকাস্ট করা। এটার জন্য আপনাকে আবার কি করতে হচ্ছে, ম্যাটেরিয়ালকে ফোরকাস্ট করা, ম্যাটেরিয়ালকে বাজেট করা, কতটুকু ম্যাটেরিয়াল লাগবে। যেমন ম্যাটেরিয়াল কেন লাগবে, যে কিছু ম্যাটেরিয়াল সবসময় হাতে রাখতে হবে, আবার কিছু মিটার প্রোডাকশনে থাকবে, আবার ফিনিশ গুডস হবে। তাহলে আমি ফুল প্ল্যানিংটা করতে কতটুক লাগবে, ঠিক ওভারহেডের প্ল্যান করা, দেন হলো লেবারের প্ল্যান করা, ক্যাশ ফ্লো প্ল্যান করা, ক্যাশ, হ্যাঁ, রিসিভেবল পেমেন্ট ইত্যাদি। তো এগুলো সব ফোরকাস্ট করে কাজ করা। দেন হলো প্রোডাকশন শিডিউল করা, কখন প্রোডাকশন হবে। যেমন আপনি যদি এখন টয়টার একটা গাড়ি ইম্পোর্ট করতে যান, ওই আপনি অর্ডার করবেন, ওদের কিন্তু ইনভেন্টরি নাই, ওরা কিন্তু জাস্ট ইন টাইম ইয়া করে, অর্ডার পাওয়ার পর প্রোডাকশন হয় এবং টাইম মতো সেটা ডেলিভারি হয়ে যায়। এবং ওখানেই সম্ভব, বাংলাদেশে সম্ভব না, কেননা আমরা জাস্ট ইন টাইম আমরা করতে পারবো না, কারণ আপনার অনেক ধরনের সমস্যা আছে আমাদের, হয়তো বিভিন্ন কমিউনিকেশন সমস্যা, ম্যাটেরিয়াল পাইতে সমস্যা, আর ওখানে সব রেডি আছে, থার্ড পার্টি বলার সাথে সাথে রেডি দিয়ে দেবে এবং প্রোডাকশন হবে এবং সাপ্লাই হবে। তো এখানে আমাদের ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং করতে হবে, ক্যাপাসিটি প্ল্যানিং থাকবে এই ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং এর ভিতরে, এগুলি কম্পোনেন্ট অফ ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং সিস্টেম। দেন হলো প্রোডাক্ট কস্ট কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল। দেন ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেমে আমার সব ফ্লোর শিডিউলিং, তারপরে কন্ট্রোল, মেশিন কন্ট্রোল, রোবোটিক্স কন্ট্রোল, প্রসেসটা কন্ট্রোল করা। ইঞ্জিনিয়ারিং সিস্টেমের কম্পোনেন্ট হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন করা, কম্পিউটার এডেড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার এডেড প্রসেস প্ল্যানিং, প্রোডাক্ট সিমুলেশন অ্যান্ড প্রোটোটাইপিং। তো এইভাবে আসলে বেসিক্যালি তিনটা পার্ট ম্যানুফ্যাকচারিং, এখানে রিসোর্স প্ল্যানিং, এক্সিকিউশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেম, এর আবার অনেকগুলি পার্ট রয়েছে। এগুলো কি, এটা হচ্ছে কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং সিস্টেম। এখানে কি করে, এই এটা সিম্পলিফাই করে, অটোমেটেড কাজ করে, ইন্টিগ্রেট করে অন্য অন্যগুলির সাথে, এবং ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেমও রয়েছে। আমরা কিছু দেখি যে টিকিউএম এর বিষয় রয়েছে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এর মানে হচ্ছে আপনার সবকিছু ম্যানেজ হবে অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অনুযায়ী। কম্পিউটার অ্যাডেড ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার অ্যাডেড ডিজাইন সিস্টেম, এগুলি এটার সাথে ইন্টার রিলেটেড হয়ে কাজ করে। এবং ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিংটা এটা হেল্প করে টু প্ল্যান টাইপস অফ ম্যাটেরিয়াল নিড ইন দ্য প্রোডাকশন প্রসেস। আমার প্রোডাকশন প্রসেসে কি ধরনের ম্যাটেরিয়াল লাগবে, কতটুকু লাগবে, সেটা আমার এমআরপি হেল্প করে। কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে সিএমএ, এখানে আমরা দেখি যে এই যে একটা হয়তো গাড়ি বানাচ্ছে, সে কি করতেছে, ডেভেলপ করছে এটা কেমন হবে, ডিজাইন করছে, তারপরে হলো এখানে দুইটা পিডিএম এবং ডিপিএম ডিজাইন করার পর ডিউরেটিবিলিটি সিম্পল টেস্ট করে, অ্যান্ড
আরো যদি প্রয়োজন হয় সিম্পলিফাই করে তারপর সেটা ডেভেলপ করে। তো এই পদ্ধতিটা হচ্ছে কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং সিএম সিস্টেম। দিস ইজ দ্য অটোমেটেড প্রোডাকশন প্রসেসটা অটোমেটেড। ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেম MES আর পারফর্ম মনিটরিং ইনফরমেশন সিস্টেম ফর ফ্যাক্টরি ফ্লোর অপারেশন। তাহলে এটা কি ফ্যাক্টরির ফ্লোরে যে অপারেশন সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেম, এখানে আসলে এক্সিকিউট করে। এটার কিন্তু কম্পোনেন্ট আছে, এটা 5টা এসেনশিয়াল কম্পোনেন্ট আছে। এগুলি কি হচ্ছে, ম্যাটেরিয়াল থাকবে, ইকুইপমেন্ট থাকবে, পার্সোনেল মানে কর্মী, এটা কিন্তু পার্সোনাল না, পার্সোনেল কর্মী, এবং হচ্ছে ইনস্ট্রাকশন অ্যান্ড স্পেসিফিকেশন অ্যান্ড প্রোডাক্ট স্পেসিফিকেশন। এই 5টা কম্পোনেন্ট। তো এখানে যে কাজগুলি দেখছে ম্যানুফ্যাকচার এক্সিকিউশন সিস্টেম, এখানে থ্রো দা আইটি নেটওয়ার্ক, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি ব্যবহার করে এখানে কাজ করা হচ্ছে। প্রসেস কন্ট্রোল, এখানে আমাদের অনেক ধরনের প্রসেস আছে। যেমন আপনি যদি করেন যে ডাটা কালেকশন প্রসেস, তাহলে কি হবে যে আপনি একটা প্রসেসের মাধ্যমে ডাটা কালেকশন করে আপনার সার্ভারে বা সিস্টেমে নিয়ে আসলেন। তাহলে প্রসেস কন্ট্রোল ইজ দ্য ইউজ অফ কম্পিউটার্স টু কন্ট্রোল অ্যান অনগোয়িং ফিজিক্যাল প্রসেস। আবার এটা এমন হতে পারে যে আপনি কন্ট্রোল কমান্ড দিলেন, প্রসেসের মাধ্যমে কম্পিউটারে আনলেন, অথবা এমন হতে পারে যে প্রসেস করলেন, কন্ট্রোল কমান্ড করলেন, কম্পিউটার আসলে এটা প্রসেস ভেরিয়েবল থেকে ডাটা আপনার এখানে আনলেন। তো এখানে কিন্তু 3টে বিষয় রয়েছে। 1 নম্বরটা হচ্ছে এইটাকে বলা হয় প্রসেস মনিটরিং, এই যে এটা প্রসেসটা মনিটর করছে। বি হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল, এখানে আপনি কন্ট্রোল করতেছেন কিন্তু এটা কিন্তু ওপেন, এই যে দেখেন এখানে তীরটা দেওয়া আছে, ওপেন লুপ ন্যারো ইয়েটা করা। আর সি হচ্ছে ক্লোজ লুপ প্রসেসিং কন্ট্রোল। তাহলে মনে করেন এই চিত্রটা দিয়ে যদি বলে যে এটা কি, তো এটা হচ্ছে ক্লোজ লুপ প্রসেসিং কন্ট্রোল। এখানে কিন্তু এই লুপটা ক্লোজ করা হয়ে গেছে, এখান থেকে এসে এখানে শেষ হয়ে গেছে। আর এইটা কিন্তু এই প্রসেস ভেরিয়েবলটা ওপেন আছে, এখানে অন্য ডাটাও আসার সুযোগ আছে। A process control computer system requires the use of a specific sensitive service that measure the physical phenomena to use the temperature or pressure change. মানে আসলে পরিবেশের সাথে খাপ খেয়ে প্রসেসটা কন্ট্রোল হয়। মেশিন কন্ট্রোল, মেশিন মানে কি, মেশিনে আমরা ইনপুট দেই, সেটা প্রসেস হয়। এখানে কিন্তু আমরা যখন একটা কম্পিউটারে কাজ করি তার কিন্তু আমরা জানি যে 2টা লজিক রয়েছে। একটা হচ্ছে দেখুন আমরা ডাটা প্রসেসিং এর বিষয় আছে, আরটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট কাজ করে, এবং এটা রেজাল্ট যেটা হয় সেটা ডিসপ্লে হয়, মানে এটা আউটপুট। হিউম্যান রিসোর্সে তো আমরা অনেকক্ষণ তো কথাবার্তা বললাম, একটা ভিডিও দেখি আমরা। দেন হলো If you're trying to wrap your head around how marketing automation works and you're feeling a little bit overwhelmed by all the jargon, stick around. I'm going to break it down in 60 seconds. এটা হলো মার্কেটিং অটোমেশন, 60 সেকেন্ডের সে বলতেছে, দেখি একে। Okay, so let's say you're a B2B marketer and you run a lot of events. If you were to map that whole campaign process out onto a whiteboard, it might look a little something like this. Okay, so you start with your target audience, let's say senior IT professionals in Melbourne in the financial services space who have opted into receiving communication from us. Next, you want to send out to that list an email invite to which 1 of 3 things can happen. If they accept the invite, we're going to send them a welcome email, we're going to alert the salesperson to place a follow-up call, and then we're going to send an SMS reminder the day before the event. If they decline, we're going to send them a see you next time kind of email and then move them out of the campaign. And then if they don't respond, we're going to run some display ads on their social media page for 7 days. If it works, we move them into stream A. If it doesn't work, we move them into stream B. And there you have it, a multi-wave, multi-channel experience.
Now, in the olden days, you would then go and execute this whole process manually using spreadsheets and Outlook reminders and a whole bunch of different applications. With marketing automation, you do this all out of a single platform that you access via the internet. So basically, you go to a website, you build out the whole workflow. The technology, of course, then makes it very simple. So it's all drag and drop, set the decision logic, load up your contacts, load up your artwork, hit go, and the whole thing runs automatically, which is why it's called marketing automation. And then, of course, you can run a whole lot of campaigns at the same time for different segments in your customer base, across different stages of the customer life cycle, across different parts of the business. And that's it, really. And I might be running out of music. So technology, software, service, এগুলি সব সাথে একসাথে মিলে মার্কেটিং অটোমেশন। Management Information System is an integrated system that helps the management with relevant information to run the business effectively management and efficiently. information system or function. The core aim is to make raw data into useful information that helps in managerial decision making. That being said, the functions of an MIS are data capturing, data storage, data processing, data and information distribution, prediction or forecasting, planning and control. Data capturing is the process of gathering data from various sources. This includes the following: customer touchpoints like stores and e-commerce sites, mobile shopping, self-checkout, etc. Output of one or more systems like sales, finance, market analysis, operations, etc., and from digital and social media sites. All data thus collected is stored in database or in data files. This data is also stored in various storage media like hard drives, DVD, etc. Cloud-based applications store data on virtual servers. Converting raw data into meaningful information is what experts call as data processing. This is an important function of MIS, as information is the core necessity for achieving competitive advantage. Distribution of the right information to the right person at the right time is termed as information distribution. The information could be in the form of a report, image, message, file, form, video, or audio. To facilitate comparison, information is presented in the form of charts or tables or graphs. With the help of modern arithmetic, statistics, or simulation, MIS can predict business using historical data as a base. Reports are generated based on the enterprise's needs. These reports help management to plan in advance. This enables each functional department to work efficiently. MIS helps in monitoring and tracking operations against organizational plans. The deviation between operations and the organizational plan is analyzed for exercising control. As discussed above, MIS effectively and efficiently. ঠিক আছে। এটা কোনটা, এটা দেখে আমরা আবার শিটে যাব যে এটা হলো বিজনেস আর্কিটেকচার। Business architecture is a blueprint of the enterprise that provides a common understanding of the organization. There are many parts of an enterprise: people, processes, technology, data, knowledge, products, etc. Business architecture provides ways to represent how these things work together and through the access channels deliver value to the customers and generate revenue. Just like how a blueprint of a human body can take multiple forms, such as muscular system, circulatory system, nervous system, skeletal system, etc., the blueprint of an enterprise can take on different forms, such as the capability model, process model, organizational structure model, systems topology model, etc. The business environment continues to change every day and at different rates. Some changes come fast while others are gradual. For an insurance company, a natural disaster is a fast change, while new competition is a slower change, but the company needs to adapt to both of these. Other drivers of change include changes in regulation, customer expectations, technology, etc. If the enterprise has a blueprint,
Then executives can evaluate their goals and strategies against the blueprint. Strategies drive objectives that initiate projects that execute on the strategy, which in turn changes the blueprint. The blueprint can be used as a mechanism for executives to experiment with different goals and strategies to understand the implications of change before the change is effected. After the goals and strategies are formalized, the blueprint can be used to track the transformation to the desired future state. For example, to meet the growth goals of the company, say executives have chosen a strategy of expanding in emerging markets. They can subsequently evaluate the capabilities that have to be developed or enhanced to realize that strategy. By virtue of identifying the capabilities, they can prioritize the projects that impact the processes, skills, technology, information, etc. that make up the capabilities that are required to realize the strategy. The blueprint provides executives a common understanding of the enterprise. This ensures that the goals, strategies, projects can all be aligned, thus reducing redundancies and saving time, money, and resources in transforming the enterprise to meet the needs of the future. Other benefits include a shared vision, better decision-making, ability to forecast threats and opportunities, better management, higher level of customer satisfaction, all of which drives increased growth and profitability. ঠিক আছে সেখানে রয়েছে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেমন আইটির সাথে সম্পৃক্ত হয়ে অর্গানাইজেশনে কিভাবে ফাংশনালি কাজ করে। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ফাংশন ইনভলভ দ্য রিক্রুটমেন্ট, প্লেসমেন্ট, এটা কিন্তু আমরা জানি যে ইভ্যালুয়েশন এবং কম্পেনসেশন থেকে শুরু করে অর্গানাইজেশনকে এদেরকে ধরে রাখা। তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা ফাংশনাল একটা অ্যাক্টিভিটিস যেটা আইটির সাথে সম্পৃক্ত হয়ে কি হয়, এই যে অ্যাকুইজিশন করা, মানে কি এমপ্লয়ীদেরকে ধরা বা রাখা, ডেভেলপ করা, মোটিভেট করা, এন্ড হচ্ছে মেনটেন করা। মেনটেন মানে তাদেরকে রিটেন করা। এটা বিভিন্ন যে ধাপগুলি, এটা থ্রো দা আইটি আমরা কিন্তু এগুলি করতে পারি। হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেমে এইগুলির এই যে প্ল্যানিং থাকবে, ডেভেলপ হবে এবং কন্টিনিউ কন্ট্রোল হবে। সো HRIC হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম, সেখানে যেমন এখানে হচ্ছে যে রিক্রুটমেন্ট, এখান থেকে আমরা যদি দেখি, তারপর পার্সোনাল সেলফ সার্ভিস, লিভ অ্যাবসেন্ট এগুলিকে ম্যানেজ করা, পেরোল ম্যানেজ করা, পিপল অ্যাডমিনিস্ট্রেশন করা, কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট, অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট অ্যান্ড পারফরমেন্স ইভ্যালুয়েশন। অ্যান্ড পারফরমেন্স ইভ্যালুয়েশনের পর যদি খারাপ অবস্থায় বাদ দিয়ে আবার রিক্রুট করতে থাকো, কন্টিনিউ চক্র ঘুরতে থাকবে। ওইটাই এখানে বলা হয়েছে। So human resource information system support the strategic, tactical and operational, এখানে স্টাফিং রয়েছে, ট্রেনিং ডেভেলপমেন্ট রয়েছে এবং কম্পেনসেশন অ্যাডমিনিস্ট্রেশন। স্টাফিং এর ভিতরে স্ট্র্যাটেজিক সিস্টেম রয়েছে, এটা কি হিউম্যান রিসোর্স প্ল্যান করা, এটা স্ট্র্যাটেজিক কাজ। এবং এই যে ট্রেনিং ডেভেলপমেন্টে স্ট্র্যাটেজিক অ্যাক্টিভিটি হচ্ছে সাকসেশন প্ল্যানিং, যে যদি মানুষ না থাকে, একজন চলে যায় যদি, তারটা যে আর একজন যেন পূরণ করতে পারে। যেমন রিসেন্টলি রাষ্ট্রে তো 3টা ব্যাংকের এমডি পরিবর্তন হয়েছে, তো এখানে সাকসেসর ছিল, পরবর্তী ডিএমডি থেকে তাদেরকে এমডি করে বানান দেওয়া হয়েছে। যদি ওখানে এরকম না থাকতো তাহলে কিন্তু আমাদের এই ইয়াটা সমস্যা হতো। তো এই রকমের সাকসেসর করা এবং কম্পেনসেশন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক সিস্টেমে কন্ট্যাক্ট কস্টিং, স্যালারি ফোরকাস্ট, এগুলি হচ্ছে স্ট্র্যাটেজিক স্টেজের। তো এইভাবে কিন্তু 3টা ধাপ, এখানে এই যে স্ট্র্যাটেজিক সিস্টেমের আন্ডারে 3টা, আবার ট্যাকটিক্যাল সিস্টেমের আন্ডারে এই 3টা, যেমন এখানে লেবার আছে, ট্রেনিং আছে, কম্পেনসেশন আছে, এবং অপারেশনাল সিস্টেমে রিক্রুট করা, স্কিল এবং পেরোল কন্ট্রোল করা। আবার ঠিক একইভাবে স্টাফিং এর আন্ডারে এই 3টা, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট এই 3টা, কম্পেনসেশন অ্যাডমিনিস্ট্রেশন এই 3টা। HRM এন্ড দ্য ইন্টারনেট, ইন্টারনেটের সাথে বা অনলাইনের সাথে সম্পর্কিত কি, এখন সবকিছু ডাটাবেজ অনলাইনে। আপনি এক জায়গায় অফিসে ঢুকবেন, সেখানে ফিঙ্গারিং করবেন, অথবা আপনার ওই যে বায়োমেট্রিক অথবা চোখের দিয়ে তাকাবেন, আপনার চেহারা দেখে আপনার প্রেজেন্ট হয়ে যাবে, এবং আপনি কখন আসবেন, কখন যাবেন, এবং যদি যারা ওভারটাইম এন্টাইটেল হয় তারা কত ঘন্টা কাজ করেছে, অ্যাকুরেট হিসাব হবে।
আর না হলে কি হয় যে ম্যানুয়ালি করলে আপনার সাথে যদি সম্পর্ক ভালো থাকে, অনেকে না আইসাও সাইন করে ফেলায় যে হ্যাঁ উনিকে আসছিল, বা সুযোগ দেয় 2 দিনে একলাগে করতে। আবার ওই রকমের যেমন এক জায়গায় দেখাচ্ছিল, আপনি কার্ড পাঞ্চ করে ঢোকা হতো মাল্টিন্যাশনাল কোম্পানি, অ্যাকাউন্ট সেকশনের লোক, এরা তো সবসময় এক্সট্রা কাজ করতে হয়। তো এক ভদ্রলোক ছিল, উনি হয়তো ধরেন শনিবার অফিস বন্ধ, কিন্তু শনিবার কাজ করলে এটার জন্য আপনার ইয়ে হতো, ওভারটাইম পাওয়া যেত। তো ভদ্রলোক কি করতো যে 10টার সময় অফিসে ঢুকতো, কার্ডে পাঞ্চ করে, এরপর কি করতো কম্পিউটার কাজ টাজ করে মাঝখানে হয়তো 3টার দিকে বের হয়ে যেত, কিন্তু পাঞ্চ আর করতো না। 3টে বের হয়ে বাসায় এসে খেয়ে দিয়ে আবার ঘুমাইয়া বসে, হ্যাঁ, তারপরে মনে করেন যে আসরের নামাজ টামাজ পড়ে আবার 6টার দিকে অফিসে ঢুকতো। ঢোকার পরে 7টার দিকে আবার ওই যে অনেক কম্পিউটার কিন্তু অন করা, শাটডাউন করে 7টার দিকে আবার বের হওয়ার সময় তখন পাঞ্চ করে বের হইতো। তখন তাকে দেখাইতো যে সে 10টা থেকে 7টা পর্যন্ত ওভারটাইম করছে, কিন্তু মাঝখানে কিন্তু সে 4-5 ঘন্টা ছিল না, বুঝছেন? তো এটা হলো কি অনলাইনের যে সিস্টেম। এখন ঘটনা এগুলো কিন্তু এইচআর এর মেনটেন করার বিষয় আছে। যে যদি এমন হইতো যে পাঁচ ছাড়া সে বের হতে পারবে না, তাহলে কিন্তু ওই সিস্টেম যে এমন হতো, তাহলে কিন্তু তার কার্ডটা দিয়ে পাঞ্চ করতে হতো, সে বের হইতে পারতো না। এখন যেহেতু বের হওয়া যায় কিন্তু পাঞ্চ করাটা আলাদা অপশনাল, তার মানে তখন কিন্তু এইখানে মিস ইউজ হলো আর্থিক এটা। তো এইখানে যে এইচআরএম এন্ড দ্য ইন্টারনেটের সাথে, যেমন এই যে লিভ ডিটেলস থেকে শুরু সবকিছু এটার সাথে যুক্ত। এইচআরএম এন্ড দ্য কন্ট্রোল, কর্পোরেট ইন্টারনেট কর্পোরেটের সাথে আসলে যুক্ত। এখানে অনেক কথাবার্তা অনেক কিছুই আছে। ইন্টারনেট ইআরএম এইচআরএম 24 ঘন্টা 7 যেমন এটিএম বুথ খোলা থাকে, এটা একই রকম। দেন হলো অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে আমরা দেখি যে আপনি যখন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, আমরা দেখি যে এখানে রেভিনিউ এক্সপেন্স অন্যান্য সবকিছু যেখানে এইভাবে হয়, যেমন এখন কিন্তু আমরা দেখি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সবকিছু করা সম্ভব। প্রতিদিন আপনি ব্যালেন্স শিট পাবেন, প্রতিদিন ট্রায়াল ব্যালেন্স আপনি বের করতে পারতেছেন আজকের এই মুহূর্তের। তো এটা কিভাবে সম্ভব হচ্ছে? অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের ফলে। এন্ড কম্পিউটার বেস অ্যাকাউন্টিং সিস্টেমের ফলে রেকর্ড কিপিং হচ্ছে, এই ফ্লোটা মেনে চলতেছে। সাচ সিস্টেম অলসো প্রডিউস ফরকাস্ট ফিউচার কন্ডিশন। ইভেন আপনি বাজেট যদি ফুলফিল করে এন্ট্রি দিয়ে দেন, কোনো একটা এক্সপেন্স যখন এন্ট্রি দিতে যাবেন বাজেট অতিক্রম করলে সেটা আপনি আর এটাকে এক্সপেন্স হিসেবে দেখাতে পারবেন না পারমিশন ছাড়া। তার মানে কি এখানে অনেক ধরনের কন্ট্রোল বিরাজমান। অ্যাকাউন্টিং রেকর্ড এভাবে কিপ করা যায়, আমি ইনপুট দিলাম সফটওয়্যারের মাধ্যমে, এখানে জার্নালাইজ হচ্ছে হচ্ছে, আমরা আউটপুট পাচ্ছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ পার আইএফআরএস 1 এর প্যারা 10 অনুযায়ী। আমি কিন্তু আমার ফাইন্যান্সিয়াল স্টেট পাচ্ছি, যেখানে বলা আছে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট হচ্ছে 5টা। 5টার লাস্ট নাম্বারটা হচ্ছে নোটস টু দ্য অ্যাকাউন্ট। তাহলে নোটস টু দ্য অ্যাকাউন্ট বাদে বাকি 4টা কিন্তু আমি এখানে আউটপুট আকারে পাচ্ছি অ্যাকাউন্টিং রেকর্ড অনুযায়ী। And operational accounting system emphasis হচ্ছে legal and historical record এখানে রাখা যাচ্ছে। এই যেমন হলে আপনি অর্ডার প্রসেস করছেন, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট, ডিসিশন ইত্যাদি সব একসাথে হয়ে ইনফরমেশন গ্যাদার করে ডিসিশন নিচ্ছেন এবং সলিউশন দিয়ে দিচ্ছেন। প্রবলেম যেখানে থাকবে সলিউশন সেখানে বিদ্যমান। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম, এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম হচ্ছে যে আমরা ম্যানেজ, যেমন আমরা একটা বললাম যে একটা প্রোডাক্ট নিয়ে, ঠিক একইভাবে ম্যানেজমেন্টের আসলে অ্যাকাউন্টিং এর চাইতে ম্যানেজমেন্টটা একটু বড়, কারণ ম্যানেজমেন্টে শুধুমাত্র অ্যাকাউন্টিং ফিগার না, অন্যান্য বিষয়গুলোও কিন্তু এখানে সংযুক্ত। যেমন আপনি যখন মনে করেন একজন মহিলাকে আপনি যখন এমপ্লয়ি হিসেবে চাকরি দিচ্ছেন, তখন আপনি হয়তো দেখা যায় এখানে জেন্ডারকে ঠিক করে দেওয়া, যেমন আমরা কিন্তু সব আপনি পুরুষ নিতে পারবেন না, মহিলাও এমপ্লয়ি নিতে হবে। এই যেমন এখন আহ, আপনি যদি না নেন তাহলে এটা হয়তো আপনার জন্য হবে, কারণ দেশের প্রেক্ষাপটে আপনার জেন্ডার করা যাবে না। আচ্ছা, এখন ঘটনা হলো একজন মহিলা হলে তো একটা সময় দেখা যাবে তার 6 মাসের লিভ লাগবে, কিন্তু আপনার কিছু করার নাই, আপনাকে মেনে নিতে হবে। তো ঘটনা হলো এখানে এখানে কিন্তু ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কাজ করছে কি শুধু আর্থিকভাবে হিসাব করলে হবে না, অন্যান্য বিষয়গুলো আমাকে হিসাব করতে হবে। যেমন এখানে এই কাস্টমারের আউটকাম ভেরিয়েন্সকে পারফরমেন্সের সাথে সম্পৃক্ত করে আমার কন্টেন্টস বা ভেরাইটির সাথে যুক্ত হয়ে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেখানে টাস্ক থাকবে, হ্যাঁ, টেকনিক অ্যান্ড ডিজাইন হবে। ম্যানেজমেন্টে অনেক ধরনের টেকনিক রয়েছে,
অর্গানাইজেশনাল কাজ হবে বিহেভিয়ারের সাথে যুক্ত হয়ে ফুলফিল করবে অর্গানাইজেশন গোল, মিশন অ্যান্ড ভিশন। তো এখানে একটা সামারি হচ্ছে 6টা এসেনশিয়াল অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। সেটা হচ্ছে অর্ডার প্রসেসিং করা, ইনভেন্টরি কন্ট্রোল করা, অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজ করা, অ্যাকাউন্টস পেবল ম্যানেজ করা, পেরোল ম্যানেজ করা, জেনারেল লেজার ম্যানেজ করা। এটা কমন বিজনেস অ্যাকাউন্টিং সিস্টেমে এই জিনিসগুলি থাকে। অনলাইন অ্যাকাউন্টিং সিস্টেম বলতে আপনি আমি যেটা অনলাইনে করতে পারছি, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। যেখানে এখানে আমার ফ্লো চার্টটা যদি আমরা দেখি, অনলাইনে আপনি অর্ডার করতে পারতেছেন, বিলিং করতে পারতেছেন, সবকিছু অনলাইনে করা। এখানে জেনারেল লেজার তৈরি হচ্ছে, পেরোল হচ্ছে, ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি হচ্ছে, সবকিছু কিন্তু অনলাইনে। দ্যাট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা দেখি যেখানে ফাইন্যান্স নিয়ে কাজ করে, ফাংশন হচ্ছে বিজনেস ফাইন্যান্স, অ্যালোকেশন করা হয়, কন্ট্রোল করা হয় উইদিন দ্য বিজনেস, ডিসিশন নিতে হেল্প করে। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে অনেক কিছু জড়িত, যে আপনার পার্সেস ম্যানেজমেন্ট সিস্টেম, আপনি যে ম্যাটেরিয়াল আনবেন, এলিমেন্ট অফ কস্ট, এলিমেন্ট অফ প্রোডাকশন হচ্ছে ম্যাটেরিয়াল, লেবার ওভারহেড। তো এলিমেন্টের এই যে ম্যাটেরিয়াল লাগবে, আপনাকে কি করতে হবে, একটা পার্সেস ম্যানেজমেন্ট রাখতে হবে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এস্টাবলিশ করতে হবে, অর্ডার ম্যানেজ করতে হবে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজ করতে হবে, ইনভেন্টরি ম্যানেজ করতে হবে, সাপ্লাই চেইন থেকে শুরু করে ই কমার্স সলিউশন রাখতে হবে, অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট, সেলফ ম্যানেজমেন্ট ইত্যাদি সবকিছু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায়। যেখানে ক্যাপিটাল বাজেটিং থাকবে, যেখানে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থাকবে, ইনফরমেশন সিস্টেমের সাথে অ্যালাইন হয়ে কাজ করবে। ইনফরমেশন সিস্টেম ইন ফাইন্যান্সের ভিতরে ক্যাশ ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ক্যাপিটাল বাজেটিং, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এইভাবে সম্পৃক্ত হয়ে কাজ করে। তো এখানে দেখি অ্যাকাউন্টিং, প্ল্যানিং, রিপোর্টিং, অ্যানালাইসিস ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ সহায়ক ভূমিকা পালন করে, যেখানে আমরা সফটওয়্যার ব্যবহার করি। ওয়েব বেস গ্রুপ রয়েছে যে গ্রুপে কাজ করে। আমরা জিনিসটা একটা দেখেছি, যেমন লাস্ট ক্লাসে আমরা পড়েছি ই বিজনেস এন্ড ই কমার্স। আসলে ই কমার্সটা ই বিজনেস এর একটা পার্ট। এখানে এটা বলা হয়েছে এই জন্য যে ই বিজনেসটা আসলে বড় অংশে, আর ই কমার্স ই বিজনেস এর একটা পার্ট। তো ওয়েব বেস গ্রুপ এটা কি ক্যান বি বিল্ড, যেমন আপনি ওয়েবের মাধ্যমে আপনার অনেক কাজ করা, গ্রুপ করে বিভিন্নভাবে কাজ করা যায়, আনসার বা রেজাল্ট ওরিয়েন্টেড। এই সিস্টেম আসলে অনেক ধরনের আছে। স্ট্র্যাটেজিক লেভেল সিস্টেম আছে। স্ট্র্যাটেজিক লেভেলটা কি? এটা হচ্ছে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, এটা হচ্ছে লং টার্মের জন্য। দেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা ম্যানেজমেন্ট লেভেলে সহায়তা করে। ডিসিশন সাপোর্ট সিস্টেম, এটাও ম্যানেজমেন্ট লেভেলে সহায়তা করে ডিসিশন নিতে। নলেজ ওয়ার্ক সিস্টেম, নলেজ লেভেলে সাহায্য করে এবং অফিস ম্যানেজমেন্টে সহায়তা করে। ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, টিপিএস, এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি, অপারেশনাল লেভেলে কাজ করে। যেমন আপনারা এখন পড়তেছেন সার্টিফিকেট লেভেল, এরপরে আরো একটা লেভেল আছে, তারপরে আর একটা লেভেল আছে। তো এইভাবে প্রত্যেকটা লেভেল অনুযায়ী আস্তে আস্তে আপনার কাজের ধরন বা চিন্তা চেতনা চেঞ্জ হয়। এটা হলো অপারেশনাল লেভেলে। এখানে কতগুলি ভিডিওর ইয়ে দেওয়া আছে। এখন কয়েকটা অবজেক্টিভ আমরা দেখব। দেখার আগে আমরা যদি একটু আচ্ছা এটার এই রিলেটেড দু একটা ভিডিও এখানে রেখেছি, সাজানো আছে, একটু আমরা দেখলে ইয়ে হবে। আমাদের হাতে সময় আছে আরো 15 মিনিট। ঠিক আছে, আমরা একটু ইয়ে করি, হ্যাঁ, বিরক্ত হবেন না যে এটা তো আমরা দেখলাম। এটা হচ্ছে হাউ টু স্টার্ট বিজনেস আর্কিটেকচার। একটু আগে আমরা দেখেছিলাম যে আর্কিটেকচার বা ব্লু প্রিন্ট বিজনেসের অ্যালাইন করে চলে, ঠিক একইভাবে এটা কিভাবে বিল্ড করে। আরে নেট, ইন্টারনেট ইন্টারনেট আসো বাবা। Business architecture is the blueprint of the organization. That blueprint essentially shows different parts of the organization and the interactions among them to illustrate how value is delivered to the customer and how revenue is generated. Let's say your company engineers, manufactures, markets, and services engineering components such as bearings,
control systems, lubrication, seals, etc., across a wide variety of industries, each of which have different needs and requirements. There are two primary ways to think of your organization. The first is from a customer perspective, and the second is from an executive's perspective. First, let's look at it from a customer's perspective. When a customer places an order for, say, a bearing, multiple parts of the business do work in response to that order. Access channels are activated, processes are initiated, people respond, applications are invoked, data is accessed, and products are affected. To visualize this, you could represent all parts of the business in a view and identify the parts that come into play to meet the customer's order request. In this view, if you were to optimize the order processing, you can then look at all these parts and how they play together to increase the operational effectiveness. Let's call this the business operating model. Second, let's look at it from an executive's perspective. All the parts that we just talked about can be grouped logically to define different capabilities that company has. Each of these can further be decomposed into lower-level capabilities. Each capability is like a container into which you can put different things such as access channels, processes, people, applications, data, etc. Essentially, in order to achieve a specific capability, you need a combination of different things. In this view, you can prioritize the work required to enhance the capabilities that are in turn required to deliver on the strategic objectives of the company. Let's call this the business capability model. One can look at the organization either from the operations perspective or from a capability perspective. While the operational model speaks to how different parts of the business come into play to meet the customer needs, the capability model speaks to different capabilities of the organization and which ones have to be matured to effectively implement the business strategy. These two models are simply two different ways to look at the organization. The first step in building a business architecture would be to understand if you want to build an operating model or a capability model. You may want to start small by choosing to build out only one of them. Instead of focusing on the whole organization, you might want to pick specific areas to model while keeping in mind that the framework can be extended. If the most critical problem you're trying to solve is to better meet the customer needs, then start with the operating model. If, on the other hand, leadership is exploring how to grow in emerging economies, then start with the capability model. এটা হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচার।
Your company relies on a variety of disparate applications to give you a competitive advantage and help drive your enterprise forward. But here's the challenge. How do you effectively integrate newer applications with important legacy systems and manage all your solutions without adding to your manual workload or increasing your IT bottom line? Automate is here to help. Our enterprise application integration solution efficiently automates tasks in your business-critical applications like ERP, CRM, and ETL software, while virtually eliminating human error. Everything is monitored from a central console using a convenient drag-and-drop interface. Imagine migrating data between departments like purchasing and scheduling without writing a single line of code, or streamlining interaction between HR and payroll without manual data entry. Now imagine that new applications and solutions can be integrated with no additional cost. Unlike messy point-to-point integration, with Automate, there's no new code to write, and new integrations are set up using a drag-and-drop interface and monitored from a central location. Think of it as the glue that provides one overarching solution to link disparate applications, services, databases, and legacy systems together. Enterprise content management. Why ECM? Why Enterprise Content Management? Today, we would like to shed some light on how businesses can benefit by using an ECM system. With the rapid growth of unstructured corporate content, enterprises face increasing difficulties with managing documents, electronic information, and related processes. How about you? Did you ever want to reduce the time it takes you to find information? Have you ever thought about more efficient filing of documents in a central location? Have you ever wished for seamless collaboration on documents and content to work on projects more efficiently? In short, you want to take control of your documents and their related processes in your company, but the reality looks quite different. Documents and content from different sources with their own structures and purposes have to be managed. Whilst certain departments might organize their information by customers, others might structure their files by products or projects. This data and those documents are related to folders. Further information is located in emails, on paper, or even on portable storage. As a consequence, unorganized sharing and copying of documents arises frequently, resulting in fragmented and unstructured data, resulting in working of information leaks for each piece of information stored in unsecured areas. Frustration is inevitable for the office employee as well as for the IT management. As you can see, chaotic document processes have big negative business impacts. They will ultimately cost you time. Document process বা preserve করা। Why use cloud accounting software? Presented by Zero to ProTraining.com. If you run a small business, most likely you are aware of the cloud accounting software and its increasing demand. Most likely a lot of you would be wondering if going cloud will be of any benefit to your business and its operations. Today we will discuss some of the major benefits of implementing a cloud accounting system. Convenient access. If you own a tablet or a smartphone, most likely you are willing to conduct as many of the daily activities as possible using your handheld devices. This way, you monitor and run that business efficiently while you are on the road. For example, you can conveniently enter a sales quote into your accounting system in real time from anywhere. Imagine yourself doing sporadic checks on your organization's financials while you're having a vacation. Multiple user access. If you have a large team working in your office, then it makes sense for a system that could provide multiple accesses to all the files at any time. You can give access to the data to your bookkeepers and accountant with just a few clicks. This way each one of them is able to do their work on time. Also this way, you don't have to copy files from one computer location to another.
You can simply share the data with your team and let them focus on their work, while you can handle other important tasks. You can sign in and take a look at their progress anytime. Affordable and quick. Your company can save a lot of money with cloud accounting software, irrespective of its size. All of your business data is stored in the cloud. This simply means it is stored on a remote server located outside your company's premises. Therefore, you don't need to spend money on purchasing, upgrading, or maintaining the hardware yourself. Safe and reliable. The biggest concern that small business owners have about using cloud accounting is security. In reality, using a cloud accounting system is much safer and reliable than storing your data in your own. Cloud accounting এর সুবিধাগুলি সো আমরা শেষ করি। তো এখানে আমাদের এই চ্যাপ্টারের কয়েকটা জাস্ট ছোট ছোট এখানে আমরা কয়েকটা ইয়ে করা হয়েছে যে নিজেকে টেস্ট করার জন্য, যে একটু আগে এই করলে উত্তরগুলির সাথে সাথে আছে সব, একটু যে দেখি 10-12টা আছে, এটা করে আমরা শেষ করব এবং এটা করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। যদিও 10:30 বাজে, আর 2 মিনিট থাকে নাকি নাকি জাস্ট 2 মিনিট। কয়জন আছেন আল্লাহ জানে। ও 41 জন আছেন। আচ্ছা তো ঠিক আছে স্যাররা, এই আর 5 মিনিট আমরা শেষ করে দিচ্ছি। এখানে দেখেন the term dash has been contained to describe a customer-focused marketing process that is based on the using the internet and external to establish two-way transaction between a business and its customers or a potential customer. Your answer here: internet marketing, interactive marketing, online marketing, none. So we have seen in our within the chapter interactive marketing. So the terms interactive marketing. Here, which of the following is interactive marketing? A interactive marketing এখানে কোনটা? চারটা আছে। Marketing through internet, advertising, focus, and marketing through TV advertising. So this is the interactive marketing. CRM is a component of CRM টা কিসের component? Accounting system, human resource, supply chain management. So CRM is a component of marketing information system. Target marketing component are community, context, demographic, and online behavior. This is the answer. Also, the target marketing components are here. Answer is A. Which category of computer-based information system is concerned with the supporting the functional area of an organization? Here, strategic, business, expert, end user. Here, business information system. Business information system, this category of computer-based information system is concerned with the supporting the functional area of an organization. And information has 3 dimensions. Here 3 dimensions are, there are 4 answers. So answer is this one, answer B. So information has 3 dimensions: time, content, and form. Identifying customer and market use data on demographic, market, customer behavior, and trend of an example of an, here answer is knowledge level sale and marketing information system. The interactive nature of the online accounting system called the new form of a transaction, and etc. So it is true or false? Answer is true. Cross-functional information system that enable communication, coordination, and collaboration among the members of business terms and working group is termed as the enterprise collaboration system. It is true. Enterprise collaboration system.
Then the component of financial management system and cash management, investment management, capital budgeting, financial plans. Actually, component actually true answer there. Producing a material of business process in which the following functional area. Here answer is the manufacturing and production. So where meaning is producing, interrelated with the C, manufacturing. When without manufacturing, you can produce. So your manager, the IT department of your audit firm, you are a manager, in your firm, you need to set up an inexpensive system that allow auditees or client to see real-time statistics such as views and clicks. Which types of system will most efficiently produce a solution? So your answer is extranet. This will produce good solution. So we have completed our chapter 3 and next 4, and probably this chapter is your another teacher is আপনার আরেকজন টিচার এটা অবশ্যই পড়াচ্ছে, এবং এটা শেষ হয়ে গেলে পঞ্চম চ্যাপ্টারটা রয়েছে। তো আজকে আমরা এখানে শেষ করছি। আপনারা স্যারেরা ভালো থাকবেন। স্যার স্যার কোনো আপনার সমস্যা? স্যার আপনার চ্যাপ্টার 2 আর 3টা কি স্যার দেওয়া যাবে স্যার একটু? হ্যাঁ, আমরা ইয়েতে দিয়ে দিছিলাম তো, মেইলে দেওয়া আছে তো, আবার ফরওয়ার্ড করে দেবো। মেইলে দিছিলাম তো, মেইলে পান নাই বোধহয় না? না স্যার আমি যার পাইনি স্যার, একটু স্যার যদি ফরওয়ার্ড করে দিতেন স্যার। আচ্ছা ঠিক আছে, ওই আপনার ইমেল মনে হয় তো বাউন্স হয়ে আসতে সম্ভবত, এরকম কিছু হবে আর কি। আর ওই বাকিরা অনেকে পাইছেন বোধহয়, দু একজন একটু বলেন কথা, কেউ পাইছেন নাকি? ইমেইলে তো আমি সাথে সাথে সবটি দিয়ে দিচ্ছিলাম আর কি। আপনার ইমেইলটা আমার করে দিন একটু। জি স্যার, দিচ্ছি স্যার। ওকে স্যার আমিও পাইনি স্যার। আপনার ইমেল না থাকলে পাবো কোথা থেকে? আপনি ইমেলটা করে দেন একটু, অথবা আমার কি বলি, এই যে আমার চ্যাট বক্সে আমার ইমেলটা দিচ্ছে, এখানে আপনি নক করেন md.monowar@gmail.com। হ্যাঁ, এই ইমেলে আপনি একটু নক করে দেন যে আপনার ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দেন, ওখানে দিয়ে দেবো না, এখনই দিয়ে দেবো না। ঠিক আছে, ওই যে আমার ইয়াতে দেওয়া। আচ্ছা, আপনি দিচ্ছেন আরিফিন সাহেব না? আরিফিন, ওকে। তো ঠিক আছে স্যাররা, ভালো থাকবেন, এবার দেখা হবে ইনশাল্লাহ। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম।